শুরু করতে যাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল এম.এ. হামিদ পিএসসি রচিত আত্মজীবনী, 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সেই সময়টিতে আমরা চলে যাচ্ছি। মেজর ফারুক যখন রক্ষী বাহিনীর দিকে ব্যস্ত, ততক্ষণে সবগুলো টার্গেটে বিভিন্ন গ্রুপের ঝটিকা অপারেশন শুরু হয়ে গেছে। মেজর ফারুকের পরিকল্পনা অনুযায়ী আক্রমণকারীরা 3টি গ্রুপে বিভক্ত হয়ে ভোর 5টার মধ্যেই 3টি টার্গেট ঘেরাও করে ফেলেছে। 12টি ট্রাক ও কয়েকটি জিপে করে আক্রমণকারী ল্যান্সার ও আর্টিলারির প্রায় 500 জন রাইফেল ট্রুপস ধানমন্ডির আশেপাশে ছেয়ে গেছে। তাদের প্রধান টার্গেট ধানমন্ডির 32 নম্বর রোডের শেখ সাহেবের বাড়ি। মেজর মহিউদ্দিন, মেজর হুদা, মেজর পাশা, মেজর নূরের নেতৃত্বে আউটার ও ইনার 2টি সার্কেলে ঘেরাও করে ফেলা হয়েছে এলাকাটিকে। মেজর রশিদের নির্দেশে একটি হাউজার কামান এনে শেখ সাহেবের বাসার বিপরীতে মাত্র 100 গজ দূরে লেকের উপরে স্থাপন করা হল। বাসার উপর আক্রমণকারী ল্যান্সারদের সৈন্যরা 5টি ট্রাকে করে এসে একেবারে বাড়ির প্রধান গেটের কাছে সশব্দে নামতে শুরু করল। গেটে ঢুকতে গেলে আর্টিলারির প্রহরারত সৈনিকরা তাদের বাধা দিয়ে বসল। এই নিয়ে ওই সময় নিজেদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়ে যায়। একটু আগে মেজর হুদা তার অনুমতি ব্যতীত কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ার নির্দেশ দেয় এই গন্ডগোল বাধে। গেটের কাছে গার্ডদের হট্টগোলে শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল জেগে যান। তিনি কিছু একটা গন্ডগোলের আভাস পেয়ে উপর থেকে স্টেনগান হাতে নিচে রিসেপশন রুমের দিকে ছুটে যান। সেখানে পুলিশের একজন ডিউটিরত অফিসারও ছিলেন। প্রথমে কামাল ভেবেছিলেন হয়তো জাসদ অথবা সর্বহারা গ্রুপের কোনো হামলা। কামাল সেখান থেকে সেনারক্ষীদের ব্যবস্থা নিতে বললেন, কিন্তু তারা সবাই নীরব থাকে। কামাল এবার আসল ব্যাপারটি বুঝতে পারেন। তিনি আক্রমণকারী সৈন্যদের উপর গুলি ছোড়েন। একজন সেপাই সঙ্গে সঙ্গে নিহত হন। এরপর উভয় পক্ষে শুরু হয় তুমুল গোলাগুলি। মুহূর্তে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অভ্যুত্থানের প্রধান নায়ক মেজর ফারুক এবং মেজর রশিদ মুজিব হত্যাকাণ্ডের ওই মুহূর্তের প্রসঙ্গটি এড়িয়ে যেতে চান। তারা বলেন, যেহেতু বাসায় আক্রমণের সময় আমরা সশরীরে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, সেহেতু স্বচক্ষে কিছু প্রত্যক্ষ না করে প্রকৃত ঘটনার বিবরণ দেয়া বোকামির নামান্তর। শোনা কথা সব সময়ই অতিরঞ্জিত হবে। আমরা সবাইকে একই কথা বলেছি, তবু কিছু কিছু লেখক আমাদের উদ্ধৃতি দিয়ে মিথ্যা খবর তৈরি করেছে। তবে মেজর ফারুক আমাকে জানালেন, মেজর মহিউদ্দিন শেখ সাহেবকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বারবার অনুরোধ করেন, কিন্তু শেখ মুজিবুর রহমান কথা বলে সময় ক্ষেপণ করতে থাকেন। মহিউদ্দিন তাকে কয়েকটি টেলিফোন করার সুযোগ দেন, কিন্তু কামাল খামাখা উত্তেজিত হয়ে হঠাৎ করে গুলিবর্ষণ করা শুরু করে দেয়। এতে আমার একজন সোলজার নিহত ও কয়েকজন বেশ গুরুতর আহত হয়। এরপর আমাদের লোকজন মাথা গরম করে গুলিবর্ষণ করে তার যোগ্য জবাব দিতে বাধ্য হয়। এতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাসার ভিতরে অনুষ্ঠিত রক্তাক্ত হত্যাকাণ্ডের ঘটনা ইতিমধ্যে বিভিন্নভাবে পত্রপত্রিকায় আবেগময় ভাষায় বর্ণনা করেছেন, কিন্তু প্রায় সবগুলোই অতিরঞ্জিত বর্ণনায় ভরপুর। শেখ সাহেবের বাসার ভেতরের অভিযানে 2 জন অফিসার জড়িত ছিলেন, মেজর মহিউদ্দিন আর্মার্ড এবং মেজর হুদা। মেজর হুদা আক্রমণের প্রথম থেকেই প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তার সাথে আমার আন্তরিক পরিবেশে কথাবার্তা হয়। তিনি এইভাবে ঘটনার বিবরণ দেন। আসুন ওই শ্বাসরুদ্ধকর মুহূর্ত থেকে ঘটনা কিভাবে গড়িয়ে গেল প্রত্যক্ষদর্শী মেজর হুদার মুখ থেকেই শোনা যাক। মধ্যরাতে মেজর ফারুক আমাদের অপারেশন ব্রিফিং দেন। পরিকল্পনা অনুযায়ী আমরা ভোর 5টার মধ্যে 32 নং রোডের বাসার চতুর্দিকে অবস্থান নেই। তবে আমি একটু আগেই পৌঁছে যাই গার্ডদের সাথে কথা বলার জন্যে। বাসার গেটের সেন্ট্রি ডিউটি করছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির সৈনিকরা। তারা আগে থেকেই আমাকে চিনত। আমি অগ্রসর হয়ে তাদেরকে বললাম, দেখো সব ভাইরা, সরকার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। শেখ মুজিব এখন আর প্রেসিডেন্ট নন। আমরা তাকে বন্দী করে এখান থেকে নিয়ে যাব।
আমাদের সাথে মেজর ডালিম এবং মেজর পাশাও আছেন। বলা বাহুল্য, আমরা তিনজনই ওই রেজিমেন্টের পুরনো অফিসার ছিলাম। ডালিম কমান্ডিং অফিসার ছিলেন, আমি ছিলাম অ্যাডজুটেন্ট। আমার কথায় তারা সবাই রাজি হয়ে গেল। আমি তাদের শান্ত থাকতে বলে নির্দেশ দিলাম যে আমার অনুমতি ছাড়া এখান থেকে কেউই যেন বাসার ভিতর ঢুকতে না পারে। এই বলে আমি রোডের পাশে একটি মেশিন গান স্থাপন করতে যাই। এরই মধ্যে মেজর মহিউদ্দিনের নেতৃত্বে বেঙ্গল ল্যান্সারের সৈনিকরা বাসায় পৌঁছে ভিতরে ঢুকতে চেষ্টা করলে তাদের মধ্যে কথায় জোর কাটাকাটি শুরু হয়ে যায়। তাদের চিৎকারে শেখ কামাল সতর্ক হয়ে ওঠেন এবং দোতলা থেকে ছুটে নিচে রিসিপশন রুমে অটোমেটিক রাইফেল নিয়ে অবস্থান নেন। সৈন্যরা বাসা আক্রমণ করতে এসেছে টের পেয়ে তিনি তাদের উপর হঠাৎ করে গুলিবর্ষণ করেন। এতে সৈনিকদের একজন নিহত ও কয়েকজন আহত হয়। দোতলায় উপর থেকে একই সময়ে প্রবল গুলিবর্ষণ হতে থাকে। তাদের গুলির প্রত্যুত্তরে উপস্থিত সৈনিকরা সঙ্গে সঙ্গে তাদের দিকে অবিরাম গুলিবর্ষণ শুরু করে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রবল গুলিবর্ষণে রিসিপশন রুমে শেখ কামাল সেখানেই মারা পড়েন। তার সাথে একজন পুলিশ ডিএসপিও মারা যান। প্রবল গোলাগুলিতে উভয় পক্ষে লোকজন হতাহত হয়। গোলাগুলি বন্ধ হলে আমি ঘটনাস্থলে ছুটে আসি এবং খোলা গেট দিয়ে দোতলায় বাসার ভিতর প্রবেশ করি। আমি দোতলার সিঁড়ির ধাপে এসে দেখি শেখ মুজিবুর রহমান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছেন। আমাকে দেখেই তিনি চিৎকার দিয়ে ওঠেন, তোরা কি করতে চাস? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি স্যার। শেখ সাহেব আরো রেগে যান, তুই আমাকে মারতে চাস? কামাল কোথায়? তোরা কামালকে কি করেছিস? স্যার, কামাল তার জায়গাতে আছে, আর আপনি তুই তুই করবেন না। আপনি এখন বন্দী, আপনি চলুন। এবার শেখ সাহেব গর্জন করে উঠলেন, কি তোদের এত সাহস? পাকিস্তান আর্মি আমাকে মারতে পারেনি। আমি জাতির পিতা, আমি বাঙালি জাতিকে ভালোবাসি, বাঙালি আমাকে ভালোবাসে, কেউ আমাকে মারতে পারে না। বেশ কিছুক্ষণ তিনি এরকম কথা ঘুরিয়ে ফিরিয়ে বকতে থাকেন। তখন আমি বললাম, স্যার, এসব নাটকীয় কথাবার্তা রাখুন, চলুন আপনি আমার সাথে, আপনি কিন্তু বন্দী। শেখ সাহেব এবার নরম হয়ে আসেন, বললেন, তোরা আমাকে এইভাবে নিয়ে যেতে চাস? আমার তামাক আর পাইপটা নিতে দে। এই বলে তিনি তার শয়নকক্ষের দিকে পা বাড়ান। আমিও তার পেছন পেছন যাই। মেজর মহিউদ্দিনও সাথে রয়েছে। আমার হাতে তার তামাকের টিন ও দেয়াশালাই নেই। তখন তাকে আর কোনো টেলিফোন করতে বা সময় ক্ষেপণ করতে দেইনি। কথাবার্তায় মাত্র ৩ মিনিট সময় নষ্ট হয়। কামরা থেকে বেরিয়ে তাকে নিয়ে আমি সিঁড়ির বারান্দার মুখে উপস্থিত হই। তিনি সামনে, আমি তার একটু পেছনে বা পাশে। মেজর মহিউদ্দিন ও ২-৩ জন সেপাই আমার পেছনে। বারান্দা নামতে এক পা দিতেই পেছন থেকে সিঁড়ি সংলগ্ন রুমের করিডোরের ঘরের ভেতর থেকে কেউ রাইফেল থেকে আচমকা গুলি ছোড়ে। আমার ঠিক পেছনে দাঁড়ানো সেপাই আহত হয়ে পড়ে যায়। আমি মেঝেতে শুয়ে পজিশন নেই। শেখ সাহেব সেখানেই দাঁড়িয়ে থাকেন। সিঁড়ির নিচে ৬-৭ ফুট দূরে দাঁড়িয়েছিল কয়েকজন কালো উর্দি পরা সৈনিক। তারাও সঙ্গে সঙ্গে সামনে থেকে এক ঝাঁক গুলি বর্ষণ করে। গুলি শেখ সাহেবের বুকে আঘাত হানে। তিনি সঙ্গে সঙ্গে ধপাস করে সিঁড়ির উপর পড়ে যান। সৈন্যরা কামরা লক্ষ্য করে আরও গুলি ছুড়ল। এর পরপরই ঘরের ভেতরে বাইরে এলো পাথারি বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। ঘটনা ঘটে গেল আমার চোখের সামনে একেবারে অপ্রত্যাশিতভাবে। আমি নিজেই ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই। শেখ সাহেব তখন মৃত। তার বুক দিয়ে সিঁড়ি ভেসে প্রচুর রক্ত গড়িয়ে পড়ছে। তাকে ওই অবস্থায় রেখে আমি নিচের দিকে যাই। দেখি সবাই ভয়ে উত্তেজনায় কাঁপছে। আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যে সৈনিকটি আহত হয়েছিল তাকে ধরাধরি করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করলাম। ওই সময় বাসায় একজন কাজের ছেলের গায়ে গুলি লাগে, তাকেও হাসপাতালে পাঠালাম। আমি নিচের দিকে তাদের একটু দেখতে গেলাম। এমন সময় দোতলার ওই রুমের জানালা থেকে হঠাৎ আবার এক ঝাঁক গুলি বর্ষণ করা হলো। এতে গেইটের কাছে দাঁড়ানো বেশ কয়েকজন সৈন্য আহত হল। সঙ্গে সঙ্গে আবার চতুর্দিকে গুলিবর্ষণ শুরু হয়ে গেল। সৈনিকরা উত্তেজিত হয়ে উঠল।
একজন সৈনিক সাহসে ভর করে দোতলায় শয়নকক্ষের ওই কামরার জানালার ধারে পৌঁছে তাজা গ্রেনেড নিক্ষেপ করল। এরপর সব শান্ত হয়ে এলো। কিছুক্ষণ পর আমরা কামরাটির দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। সেখানে দেখি গ্রেনেডের আঘাতে কামরার ভেতরে জড়ো হওয়া সবাই নিহত হয়েছে। তাদের মধ্যে ছিলেন বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, বেগম কামাল এবং বেগম জামাল। জামাল গুলিবর্ষণ না করলে এরা সবাই রক্ষা পেয়ে যেত, কারণ শেখ সাহেব মারা যাওয়ার পর এরা সবাই কামরার ভেতর জীবিতই ছিলেন। গোলাগুলিও বন্ধ হয়ে গিয়েছিল। আমার চোখের সামনে এভাবে ঘটনাগুলো একটার পর একটা দ্রুত ঘটে গেল। বলা যেতে পারে ঘটনাগুলো ঘটল সম্পূর্ণ আকস্মিকভাবে এবং কামাল জামালের হঠকারিতায়। আমরা এভাবে তাদেরকে কখনোই মারতে চাইনি। হুদা আরো বলেন, মেজর নূর সম্পূর্ণ ঠান্ডা মাথায় শেখ সাহেবকে গুলি করেছে বলে যে সংবাদ আমাকে উদ্ধৃতি দিয়ে প্রচার করা হচ্ছে, এসবই সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। মেজর নূর বাসার বাইরে মিরপুর রোডের রক্ষা ব্যবস্থায় ছিলেন। তাকে ওই সময় ঘটনাস্থলে দেখেছি বলে আমার মনে হয় না। এমনকি কোনো কোনো বইতে রিসালাদার মুসলিম উদ্দিন শেখ সাহেবকে গুলি করেছিল বলে উল্লেখ করা হয়েছে। আসলে সেও ওই সময় ঘটনাস্থলে ছিল না। মৃত্যুর সময় আমি শেখ সাহেবের পাশে ছিলাম। ওরা থাকলে তো আমার চোখে পড়া উচিত ছিল। যারা সিঁড়ির নিচ থেকে গুলিবর্ষণ করে তারা আর্মড কোরের সৈনিক ছিল। একজন এনসিও ছিল, তবে তাকে আমি চিনি না। তারা সিঁড়ির উপর করিডোর থেকে গুলি হওয়া ভীত সন্ত্রস্ত হয়ে ব্যালেন্স হারিয়ে শেখ সাহেবের প্রতি গুলিবর্ষণ করে বলে আমার মনে হয়। আমি শেখ সাহেবের বাঁ পাশে ছিলাম। ব্রাশ ফায়ারে আমারও মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। শেখ সাহেবের বাসায় অপারেশনের সময় মোট 3 দফায় গোলাগুলি হয়। প্রথমবার গেইটে ঢোকবার সময় শেখ কামালের সাথে, দ্বিতীয়বার দোতলার সিঁড়ির মুখে যখন শেখ সাহেব নিচে নেমে আসছিলেন, শেখ সাহেব এ সময় নিহত হন। আর তৃতীয়বার দোতলার রুম থেকে যখন শেখ জামাল গুলিবর্ষণ করে, এতে বেশ কয়েকজন সেপাই হতাহত হয়। তখন আবার গুলিবর্ষণ শুরু হয়। তখন আমরা রুমের ভেতর গ্রেনেড নিক্ষেপ করি। শেখ নাসের মারা যান নিচে অন্য একটি কামরায় আলাদাভাবে। তিনি কামরা থেকে বোধহয় মুখ বের করেন, সঙ্গে সঙ্গে তার উপর গুলিবর্ষণ করা হয়। আমি সেটা দেখিনি। মনে হয় তিনি পরে বাথরুমে ছুটে গিয়ে সেখানেই মৃত্যুর মুখে পতিত হন। সেই মুহূর্তে যুদ্ধ উন্মাদনায় সৈনিকরা বিভিন্ন রুমে ছুটে গিয়ে গুলি ছোড়ে, কিন্তু একটি রুম ছাড়া অন্যগুলোতে কেউ ছিলেন না। কর্নেল জামিল মারা যান বাসা থেকে সামান্য দূরে সোভানবাগের দিকে যে রোড ব্লক ছিল সেখানে। তাকে বাধা অতিক্রম করে অগ্রসর না হওয়ার জন্য সৈনিকরা নির্দেশ দেয়। তিনি না থেমে গাড়ি থেকে নেমে বরং উত্তেজিত হয়ে গালাগালি দেন। এমতাবস্থায় তার মাথায় গুলি করা হয়। পরে গাড়িটি ঠেলে শেখ সাহেবের বাসায় আনা হয়। কেউ কেউ বলেছে মেজর নূর তাকে গুলি করেছে, তবে আমার তা মনে হয় না। শেখ সাহেবের বাসভবনে অনুষ্ঠিত হত্যাকাণ্ডের যারা প্রত্যক্ষদর্শী তারা কেউ ভালোভাবে মুখ খুলতে নারাজ। অভ্যুত্থানের অন্যতম নায়ক ও প্রধান প্রত্যক্ষদর্শী মেজর বজলুল হুদা বুকে হাত দিয়ে আমাকে ওই সময়ের ঘটনা যেভাবে ঘটেছে তার সঠিক তথ্যই দিয়েছেন বলে আবেগ ভরে জানান। হত্যাকাণ্ড ঘটনার বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অন্যরকম ভাষ্যও কিন্তু রয়েছে। আমি শেখকে হত্যা করেছি। উত্তেজনা ও অসতর্ক মুহূর্তে অভ্যুত্থানের অন্যতম নায়ক মেজর নূরকে বঙ্গভবনে তার নিজ মুখেই গর্ব করে একথা বলতে শুনেছেন বেশ কজন। 15ই আগস্টের পর বঙ্গভবনে নূররা তখন মহাপ্রতাপশালী। সবাই তাকে তোয়াজ করতে তৎপর। তখন তারা রেখে ঢেকে কথা বলার তোয়াক্কা করেনি। বলা বাহুল্য, হত্যাকাণ্ডের সাথে বরাবর মেজর নূর ও হুদার নাম সরাসরি জড়িত করে বিভিন্ন সময় বিভিন্নভাবে উল্লেখিত ধরনের সংবাদ পরিবেশিত হলেও তারা কোনোদিন এসবের প্রতিবাদ কিন্তু করেননি। আমার নির্দেশে সৈনিকরা চতুর্দিকে ছোটাছুটি করে কামরায় কামরায় গিয়ে হত্যাকাণ্ড ঘটায়, বলেছিলেন মেজর বজলুল হুদা। 2-1টি বইতে শেখ সাহেবের হত্যাকারী হিসেবে মুসলিম উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। মেজর হুদা জানান, রিসালাদার মুসলিম উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন না,
বরং গোলাগুলি হওয়ার পর রিসালাদার সরওয়ারকে তিনি সেখানে দেখেছিলেন। প্রকৃত অবস্থা হল, 3টি বাসাতেই প্রায় একই সময়ে আক্রমণ শুরু হয়। তবে শেখ মুনির বাসায় অপারেশন তাড়াতাড়ি সমাপ্ত করে মুসলিম উদ্দিন 32 নং রোডে শেখ সাহেবের বাসায় উপস্থিত থাকা মোটেই উড়িয়ে দেওয়া যায় না, বরং অনেকেই তাকে সেখানে দেখেছিলেন বলে বলেছেন। অ্যান্টনিও মাসকারেনহাস তার লিগেসি অব ব্লাড গ্রন্থে মুহূর্তটিকে এইভাবে বর্ণনা করেছেন। ফারুক আমাকে বলল, শেখ মুজিবের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত প্রবল। মেজর মহিউদ্দিন তার ব্যক্তিত্বের কাছে একেবারে নতজানু হয়ে পড়েছিল। ওই মুহূর্তের নূর চলে না আসলে কি যে ঘটত তা আমার আন্দাজের বাইরে। মহিউদ্দিন তখনও ওই একই কথা বলে যাচ্ছিল, স্যার আপনি আসুন, আপনি আসুন স্যার। অন্যদিকে শেখ মুজিব তাকে কড়া ভাষায় ধমকিয়ে যাচ্ছিলেন। এমন সময় নূর এসে পড়ে, তার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। সে বুঝে ফেলে মুজিব সময় কাটাতে চাইছেন। মহিউদ্দিনকে একপাশে সরিয়ে দিয়ে নূর চিৎকার করে আবল তাবল বকতে বকতে তার স্টেন গান থেকে মুজিবের প্রতি ব্রাশ ফায়ার করে। শেখ মুজিব তাকে কিছু বলার আর সুযোগ পেলেন না। স্টেন গানের গুলি তার বুকের ডান দিকে একটা বিরাট ছিদ্র করে বেরিয়ে গেল। লেফটেন্যান্ট কর্নেল এম এ মান্নান ছিলেন এই সময় মেজর মহিউদ্দিনের কমান্ডার। তিনি বলেন, বঙ্গভবনে তার কাছে মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনাটা ওই দিন অর্থাৎ 15ই আগস্ট দুপুরের দিকে এভাবেই বর্ণনা দেয়। মেজর ফারুক আমার উপর দায়িত্ব অর্পণ করেন শেখ সাহেবকে গ্রেফতার করে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। আমি বাসার দোতলায় গিয়ে তাকে পেলাম। তখন ফায়ারিং থেমে গেছে। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, তোমরা কি আমাকে মারতে চাও? আমাকে পাকিস্তানিরা মারতে পারেনি, বাঙালিরা আমাকে মারতে পারে না। আমি বিনীতভাবে বললাম, না স্যার, আমরা শুধু আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনি আমাদের সাথে চলুন। তিনি খুবই রেগে গেলেন। তিনি কামরায় গিয়ে কয়েক জায়গায় টেলিফোন করলেন। আমি আবার তাকে বললাম, স্যার এবার প্লিজ চলুন। তিনি একটু নরম হলেন। আমরা তাকে নিয়ে তার কামরার বাইরে যাই। তিনি তার পাইপ হাতে নিয়ে বারান্দা হয়ে সিঁড়ির মুখে এসে দাঁড়ান। আমরা তার সাথে একটু পেছনে ছিলাম। ঠিক ওই সময়ে নিচে দাঁড়িয়েছিল মেজর নূর এবং আরো কয়েকজন সৈনিক, সম্ভবত মুসলিম উদ্দিনও। হঠাৎ মেজর নূর আবল তাবল বলে চিৎকার করে ওঠেন। তিনি বলেন, স্টপ, দিস বাস্টার্ড হ্যাজ নো রাইট টু লিভ, গেট অ্যাসাইড। সঙ্গে সঙ্গে নূর তার স্টেন গান উঁচু করে শেখ সাহেবের উপর এক ঝাঁক গুলি বর্ষণ করে। তার বিশাল দেহ সিঁড়ির উপর লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ। রক্তাক্ত ঘটনার আর এক প্রত্যক্ষদর্শী ডাক্তার ফয়সাল, শেখ জামালের সহপাঠী বন্ধু। যে মুহূর্তে শেখ সাহেবের উপর গুলিবর্ষণ করা হয়, ঠিক সেই মুহূর্তে তিনি ঘটনাস্থল থেকে মাত্র 10-15 গজ দূরে ছিলেন। চরম মুহূর্তটি তিনি আমার কাছে এইভাবে বর্ণনা করেন। ওই রাতে আমি, শেখ জামাল ও আরো 2জন বন্ধু পাশের বাড়ির দোতলার বারান্দায় বসে গভীর রাত পর্যন্ত গল্পগুজব করছিলাম আর ক্যারাম খেলছিলাম। এমন সময় ভোর রাত আনুমানিক 4টার সময় শেখ সাহেবের বাসার গেটে হট্টগোল শুরু হয়। ওই সময় নিষেধ সত্ত্বেও জামাল পেছন দিকের দেওয়াল টপকে তার বাসার ভেতর ছুটে যায়। আমরা বললাম, জামাল যাস না, সিরিয়াস কোনো গন্ডগোল হচ্ছে। যেতে যেতে সে বলল, বাসায় বউ রেখে এসেছি, ও একা ভয় পাবে। সে বাসায় পৌঁছতে না পৌঁছতেই তুমুল গোলাগুলি শুরু হয়ে গেল। প্রথমে দোতলার ছাদের উপর থেকে গেইটের কাছে হামলাকারীদের উপর গুলি বর্ষণ করার আওয়াজ আসলো। সঙ্গে সঙ্গে গেইটের কাছে 2-3 জন সৈনিক মাটিতে পড়ে যেতে দেখলাম। বাস, এরপরই চতুর্দিকে গোলাগুলি শুরু হয়ে গেল। হামলাকারীদের সংখ্যা ছিল অনেক বেশি। বাসার উপর বৃষ্টির মতো গুলি আসতে লাগলো। যখন গোলাগুলি চলছিল তখনই দেখলাম বাসার পিছন দিকে দোতলার ওঠার সিঁড়ি দরজার কাছে তাদের বেশ কয়েকজন সৈনিক জড়ো হয়ে উপরে ওঠার পায়তারা করছে। সিঁড়িঘরের দরজা তখন খোলা ছিল। পাশের বাসার দোতলার বারান্দা থেকে মাত্র কয়েক গজ দূরে থেকে আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম হামলাকারীদের কয়েকজন সিঁড়ি দিয়ে বাসার ভেতর ঢুকে পড়েছে এবং শেখ সাহেবের সাথে সিঁড়ির ধাপে দাঁড়িয়েই তুমুল বাক বিতণ্ডতা করছে। শেখ সাহেব চওড়া সুরে উত্তেজিত কণ্ঠে তাদের সাথে ধমক দিয়ে কথা বলছিলেন। উত্তপ্ত কথাবার্তা থেকে প্রথমে আমার ধারণা হয় হয়তো হামলাকারীরা শেখ সাহেবকে কোথাও বন্দী করে নিয়ে যেতে চাইছে, কিন্তু অকস্মাৎ গোলাগুলি শুরু হয়ে গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়।
শেখ সাহেব বারান্দায় সিঁড়ির মুখে দাঁড়িয়েছিলেন। তিনি তার পাঞ্জাবি দিয়ে তার চশমা মুছছিলেন। তার মুখে সিঁড়িঘরের বাতির আলো পড়ছিল। সিঁড়িঘরের লম্বা প্রশস্ত কাচের জানলা দিয়ে আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার পাশে পেছনে দুজন পোশাকধারী লোকও ছিল। তার বাসার একটি চাকরকেও এক পাশে দেখলাম। একটু নিচে সিঁড়ির মাঝখানের ধাপে 2-3 জন পোশাকধারী লোক অস্ত্র হাতে দাঁড়িয়েছিল। ওই সময় গোলাগুলি একটু থেমেছে মাত্র। নিচের একজন হঠাৎ উত্তেজিত শেখ সাহেবকে গালাগালি করে বকতে শুরু করে। একটা আওয়াজ স্পষ্ট শুনলাম, গেট অ্যাসাইড। সঙ্গে সঙ্গে মেশিন গানের বিকট শব্দ। বিকট শব্দে একটি ব্রাশ ফায়ার। আমার চোখের সামনেই দাঁড়িয়ে থাকা শেখ সাহেব সিঁড়ির উপর লুটিয়ে পড়লেন। পর মুহূর্তেই কয়েকজন সৈন্য বাসার ভেতর পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করে কামরায় কামরায় গিয়ে এলোপাথারি গুলি ছুটতে শুরু করল। ভয়াবহ ঘটনাটি প্রত্যক্ষ করে আমি দারুণ ভয় পেয়ে গেলাম। আমি তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে বাসার পেছন দিক দিয়ে পালিয়ে গেলাম। আমার দুঃখ হয়, আমরা ওই রাতে মজা করে মুরগির রোস্ট খাবো বলে চাঁদা তুলে মুরগি কিনেছিলাম। রোস্ট খাওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই গন্ডগোল শুরু হলে জামাল ছুটে গেল তার বাসায়। তার আর রোস্ট খাওয়া হলো না। কে জানত সে আর ফিরে আসবে না। শেখ সাহেবের বাসায় যখন গোলাগুলি শুরু হয় তখন ভোরের আলো পরিষ্কার। গোলাগুলির কারণে সমগ্র এরিয়াতে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়। যে যেদিকে পারে গুলি ছুটছিল। এই বিশৃঙ্খলার মধ্যে শেখ সাহেবের বাসা লক্ষ্য করে মেজর মহিউদ্দিন তার আর্টিলারি কামান থেকে মাত্র 100 গজ দূর থেকে সরাসরি প্রথমে গোলা নিক্ষেপ করেন। গোলা সৌভাগ্যবশত বাসায় আঘাত না করে লেকের পারে এসে সশব্দে আঘাত করে। কামানের গোলার শব্দে সমস্ত এলাকা কেঁপে ওঠে। দ্বিতীয় গোলা ব্যারেল একটু উঁচু করে ছোড়া হয়। এবার কামানের গোলা সশব্দে বাসার ছাদের উপর দিয়ে ছুটে গিয়ে মোহাম্মদপুরে নিক্ষিপ্ত হয়। ওখানেও কেউ কেউ আহত হয়। আরো 3টি গোলা নিক্ষেপ করা হলো। গোলার শব্দে সৈন্যগণ আরো উত্তেজিত হয়ে উঠল। তারা বাসার ভেতরেও ছুটাছুটি করে পাগলের মতো গুলি ছুটতে শুরু করতে লাগল। আশেপাশের লোকজন, পুলিশ, রক্ষী বাহিনীরা মনে করল ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মারা পড়লেন। সিঁড়ির ধাপে পড়ে রইল তার রক্তাপ্লুত মৃতদেহ। অভিযানে মারা পড়লেন তার পরিবারের ছোট বড় সকল সদস্য। শুধুমাত্র পরিবারের 2 জন সদস্য দেশের বাইরে থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন। তাদের একজন শেখ হাসিনা, অন্যজন শেখ রেহানা। প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রপতির বাসভবনে অভিযান। অদূরে নীরবে দাঁড়িয়ে রইল প্রস্তুত অবস্থায় 3000 রক্ষী বাহিনী, পুলিশ, বিডিআর রইল ঘুমিয়ে। মজার ব্যাপার, রক্ষী বাহিনীর 40-50 জন গার্ড ছিল বাসার নিরাপত্তায়। তারা প্রথম সুযোগেই আত্মসমর্পণ করে। তাদের নিরস্ত্র করে ওখানেই মাটিতে শুয়ে রাখা হয়। শেখ সাহেবের মৃত্যু ঠিক কয়টার সময় ঘটে সঠিক মুহূর্তটা কেউ বলতে পারে না। তিনি সর্বশেষ কথা বলেন আর্মি চিফ জেনারেল শফিউল্লাহর সাথে 5:50 থেকে 6টার মধ্যে। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে। অর্থাৎ তিনি 5:55 থেকে 6:05 মধ্যে মৃত্যু মুখে পতিত হন বলে ধরে নেওয়া যেতে পারে। মুজিবের প্রকৃত হত্যাকারী কে? ঘটনাবহুল 15ই আগস্ট সকালবেলা। দিনটি ছিল পবিত্র শুক্রবার। আক্রান্ত হল 32 নং রোডের 677 নং বাড়ি। আক্রমণকারীরা শেখ সাহেবকে বন্দী করে তাকে নিয়ে নিচে নামতে থাকে। তার সাথে মেজর মহিউদ্দিন ও মেজর হুদা। একজন তার বাঁ পাশে, অন্যজন একটু পিছনে। এমন সময় সিঁড়ির ধাপের একটু নিচে দাঁড়ানো 3 থেকে 4 জন সৈনিক বন্দুক উঁচিয়ে বিনা উস্কানিতে সরাসরি রাষ্ট্রপতির ওপর গুলিবর্ষণ করল। কারা ছিল ওই কিলার গ্রুপে? কে গুলিবর্ষণ করল শেখ সাহেবের বুক লক্ষ্য করে? অগাস্ট হত্যাকাণ্ডের ঠিক পরপরই যার নাম মুজিব হত্যার সাথে সবার মুখে মুখে বঙ্গভবনে ও ক্যান্টনমেন্টে উচ্চারিত হল, সে হল মেজর নূর চৌধুরী ও রিসালদার মুসলিম উদ্দিন। প্রথমত মেজর নূর ওই দিন শেখ সাহেবের বাসার ওপর আক্রমণ গ্রুপেরই অন্যতম সদস্য ছিল। দ্বিতীয়ত শেখ সাহেব তাকে বাধ্যতামূলক অবসর দেয়ায় তার ঘৃণা ও আক্রোশ ছিল স্বাভাবিক। উপরন্তু দ্বিতীয় প্রত্যক্ষদর্শী মেজর মহিউদ্দিন সরাসরি উল্লেখ করেছেন,
নুরি শেখ সাহেবের ওপর ঠান্ডা মাথায় গুলিবর্ষণ করে। আমি নিজে যখন শেখ সাহেবের বাসায় 15 তারিখ দুপুরে পরিদর্শনে যাই, তখন আমি মেজর পাশা এবং আরও 2 জন ল্যান্সার সৈনিককে জিজ্ঞাসা করি শেখ সাহেবকে কে গুলি করেছিল। তারাও তখন মেজর নূর এবং মুসলিম উদ্দিনের কথাই আকারে ইঙ্গিতে উল্লেখ করে। একজন সৈনিক জনৈক এনওসির নামও বলে, নামটি এখন স্মরণ করতে পারছি না। আরেকজন বলেছিল একজন মেজর সাহেব ইংলিশে গালিগালাজ করে তারপরে গুলি শুরু করেন। জেনারেল শফিউল্লাহ মেজর নূরের নামই শুনেছেন বলে আমাকে জানালেন। রশিদ, ফারুক সরাসরি কারোর নাম বলতে চান না। তাদের কথা, আমরা তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, সুতরাং না দেখে কারোর নাম নেওয়া উচিত হবে না। কিছুদিন আগে আমি যখন ফারুকের সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে আলাপ করছিলাম, তখন তাকে আমি বললাম, দেখো ফারুক, মাস্কারেনহাস তার বইতে লিখেছে তুমি তাকে ইন্টারভিউ দিয়ে বলেছ মেজর নুরি গুলি করেছে। সঙ্গে সঙ্গে ফারুক উত্তেজিত হয়ে বলল, ওই ব্যাটা মিথ্যাবাদী, আন্দা হাফিজ এটা ওটা যা তা একটা গল্প সে বানিয়ে লিখেছে। আমি তাকে বলেছিলাম মহিউদ্দিন ছিল আক্রমণ গ্রুপের কমান্ডার। ঘটনার পরপরই সে আমাকে রিপোর্ট দেয় যে মেজর নূর শেখকে হত্যা করেছে। কারণ আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা ওনাকে মেরে ফেললে কেন? তখন নূর বলল, সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ সে উত্তেজিত হয়ে তার উপর ফায়ার করে বসে। এই ছিল ফারুকের স্পষ্ট কথা। দেখা যায় এখানেও মেজর নূরের নাম প্রতিধ্বনিত হচ্ছে। প্রকৃত অবস্থা হল, শেখ সাহেব যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন, তখনই তাকে থামিয়ে রীতিমতো তাক করে মাত্র 7 ফুট দূরত্ব থেকে তার বুক লক্ষ্য করে গুলি করা হয়। তার বুকে 18টি গুলির আঘাত পাওয়া যায়। সবগুলোই তার বুকে ও পাঁজরে প্রায় একই স্থানে কাছাকাছি আঘাত করে। কোনো গুলি তার গলা বা মুখমণ্ডলে আঘাত করেনি। তা আমার নিজের চোখেই কাছ থেকে দেখা। এতে প্রতীয়মান হয় যে একটি স্টেনগান থেকেই তাক করা এক ঝাঁক ব্রাশ ফায়ার সরাসরি তার বুকে আঘাত হানে। তার নূরের স্টেনগান থেকেই হোক আর মুসলিম উদ্দিনের স্টেনগান থেকেই হোক বা অন্য কোনো হাবিলদারদের। অন্যরা তার উপর ফায়ার করলেও গুলি এদিক সেদিক যাবে। শুধু 2টো গুলি তার পায়ে আঘাত করে। একটি গুলি ওপরের একজন সৈনিকের গায়েও লাগে। যার তাক করা ব্রাশ ফায়ারে শেখ মুজিবের বুকে মৃত্যুবাণের মতো আঘাত হানল, সে কে হতে পারে? নিঃসন্দেহে সে ওই 3 জনেরই একজন। 80% সম্ভাবনা আছে মেজর নূর, যার কথা বিভিন্ন সূত্র থেকে বেশিরভাগ লোক উল্লেখ করেছে। শেখ সাহেবকে ফায়ার করার মুহূর্তে তাকে ইংরেজিতে বকাবকি করা হয়। 3 জনের মধ্যে একমাত্র মেজর নূরের পক্ষেই ইংরেজিতে বকাবকি করা সম্ভব ছিল। সিঁড়ির যে স্থানে কিলার গ্রুপটি দাঁড়িয়েছিল, সেখানে স্বল্প পরিসর জায়গার সামনে 2-1 জন ছাড়া তাদের পেছনে অবস্থান গ্রহণকারী অন্যদের শুট করার প্রশ্নই ওঠে না। তাই ধরে নেওয়া যায় একজন ঠান্ডা মাথায় স্ট্যান্ডগান তাক করে গেট অ্যাসাইড বলে ব্রাশ ফায়ার করেছিল। বাকিরা বন্দুক উঁচিয়ে থাকলে তারা ফায়ার করতে পারে, আবার নাও করতে পারে। এখানে উল্লেখযোগ্য যে প্রত্যক্ষদর্শী মেজর হুদা নিজে বলেছিলেন, সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন ঘাবড়ে গিয়ে একসাথে ফায়ার করে, একা কেউ নয়। তার কথা সঠিক বলে ধরে নিলে শেখ সাহেবের বিশাল দেহের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য গুলির দাগ পাওয়া যেত, কিন্তু বাস্তবে তা ছিল না। শুধুমাত্র বুকের একটি স্থানেই বুলেটের আঘাত কেন্দ্রীভূত ছিল, যা প্রমাণ করে একজনের তাক করা বা এইমড ফায়ারে ব্রাশ ফায়ার থেকেই ক্ষতের সৃষ্টি হয়, বহুজনের ফায়ার থেকে নয়। বিভিন্ন তথ্য ও সূত্র এবং তাৎক্ষণিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপর গুলিবর্ষণকারী ব্যক্তিদের দলে ছিল 3 জন: মেজর নূর চৌধুরী, রিসালদার মুসলিম উদ্দিন ও জনৈক ল্যান্সার এনসিও। এদের মধ্যে মেজর নূর চৌধুরীর নামই সর্বাগ্রে। তারই তাক করা স্টেনগান থেকে বর্ষিত ব্রাশ ফায়ার থেকে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হন, এটা মোটামুটি নিশ্চিতভাবে ধরে নেওয়া যায়। শেখ মনি ও সেরনিয়াবাদের বাসায় আক্রমণ। শেখ সাহেবের বাসায় যখন আক্রমণ প্রস্তুতি হচ্ছিল, তখন অন্যান্য গ্রুপ শেখ সেরনিয়াবাদ ও শেখ মনির বাসায় আক্রমণ শুরু করে দিয়েছে। মেজর ডালিম 1 প্লাটুন ল্যান্সার সৈন্য নিয়ে আব্দুল রব সেরনিয়াবাদের বাসা আক্রমণ করে ভোর 5টা 15 মিনিটে।
পাহারারত পুলিশকে নিরস্ত্র করার জন্য প্রথমেই এক ঝাঁক গুলিবর্ষণ করা হয় বাসার লক্ষ্য করে। গুলির শব্দে বাসার সবাই জেগে ওঠে। সেরনিয়াবাদের বড় ছেলে হাসনাত উর্দি পরার লোকজন দেখে দোতলা থেকে তার স্টেনগান নিয়ে গুলিবর্ষণ করে। সেরনিয়াবাদ সাহেব জেগে উঠে শেখ সাহেবের বাসায় ফোন করতে ব্যস্ত হয়ে পড়েন। ঠিক এমন সময় আক্রমণকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং সেরনিয়াবাদকে সরাসরি গুলি করে হত্যা করে। ঘরের ভেতরে সৈনিকেরা নির্বিবাদে যত্রতত্র গুলি চালাতে থাকে। সবাইকে ধরে নিয়ে ড্রয়িং রুমে জড়ো করা হয়। তারপর নির্দয়ভাবে সবার উপর ব্রাশ ফায়ার করা হয়। মারা যান সেরনিয়াবাদের স্ত্রী, পুত্রবধূ, 5 বছরের নাতি, 2 নাতনি, তার ছোট ছেলে, ভাতিজা, আয়া, কাজের ছেলে। সেরনিয়াবাদের বড় ছেলে হাসনাত আশ্চর্যজনকভাবে বেঁচে যায়। তার স্টেনগানের গুলি শেষ হয়ে গেলে গোলাগুলির সময় সে লুকিয়ে থাকে। আক্রমণকারীরা তাদের হত্যাকাণ্ড শেষ করার পর প্রস্থান করলে হাসনাত বেরিয়ে এসে পেছন দিকে দেয়াল টপকে পালিয়ে প্রাণ রক্ষা করে। রিসালাদার মুসলিম উদ্দিন 2 ট্রাক সৈন্য নিয়ে শেখ মনির বাসায় উপস্থিত হয়। তখন ভোর 5:10। নিত্যকার অভ্যাস মতো তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দরজা খুলে দৈনিক পত্রিকা পড়ছিলেন। এমন সময় খোলা দরজা দিয়ে মুসলিম উদ্দিন সরাসরি ঘরে ঢুকে পড়ে। শেখ মনি তার দিকে তাকিয়ে তার আগমনের হেতু জিজ্ঞাসা করতেই মুসলিম উদ্দিন সরাসরি অতি কাছ থেকে তার উপর স্টেনগান থেকে ব্রাশ ফায়ারে তাকে হত্যা করে। এই সময়ে শেখ মনির অন্তঃসত্ত্বা স্ত্রী তার সাহায্যার্থে ছুটে এলে মুসলিম তার ওপরও গুলি বর্ষণ করে। প্রচুর রক্তক্ষরণে ধীরে ধীরে তিনি প্রাণ ত্যাগ করেন। অতি দ্রুততার সঙ্গে অপারেশন সমাপ্ত করে মুসলিম উদ্দিন আবার তার দলবল সহ শেখ সাহেবের বাসার দিকে রওনা দেয়। শেখ সাহেবের বাসায় পূর্ণ অপারেশন শুরু হতে কিছুটা দেরি হচ্ছিল। সম্ভবত শেখ মুনির বাসায় তাড়াতাড়ি অপারেশন সেরে মুসলিম উদ্দিন 32 নং রোডে শেখ সাহেবের বাসায় অপারেশনে অংশগ্রহণ করেছিল। যদিও প্রত্যক্ষদর্শী মেজর হুদা তাকে সেখানে দেখতে পাননি বলে জানান। শেখ সাহেবের মৃত্যু সংবাদ আর্টিলারি ওয়্যারলেস সেটের সঙ্গে সঙ্গে জানানো হল মেজর রশিদকে। সে এই সংবাদের জন্য গভীর উৎকণ্ঠায় সেট খুলে অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হল মেজর আব্দুর রশিদের আসল অপারেশন। মিলিটারি পরিভাষায় যাকে বলা হয় অভিযান পরবর্তী রিঅর্গানাইজেশন অ্যান্ড কনসলিডেশন ফেজ। মেজর রশিদ প্রথমেই ছুটে গেল 46তম ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিলের কাছে। তার বাসায় পৌঁছে তাকে জাগিয়ে সে সংবাদ দিল। বলল, স্যার, উই হ্যাভ ডান দ্য জব, শেখ ইজ কিল্ড। তাকে হত্যা করা হয়েছে। এখন আপনি সমস্ত কিছু সামলান। সংবাদ শুনে সাফায়েত জামিল হতভম্ব হয়ে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটি বিপজ্জনক সংবাদ শোনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। রশিদ মেজর হাফিজকেও সাথে করে নিয়ে গিয়েছিল। হাফিজ উদ্দিন ছিল কর্নেল সাফায়েতের স্টাফ অফিসার। তারা যখন ড্রয়িং রুমে বসে কথা বলছিল তখন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহর টেলিফোন আসে। এ কথা মেজর রশিদ আমাকে জানায়। যদিও বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকারে কর্নেল সাফায়েত বলেছেন, শফিউল্লাহ আমাকে সবার শেষে টেলিফোন করেন এবং ফোনের অপর প্রান্তে ক্রন্দনরত অবস্থায় কেবল হা হুতাশ করেন। সেনাবাহিনী প্রধান সেদিন এতই ভেঙে পড়েছিলেন যে তিনি কোনো স্পষ্ট নির্দেশই দিতে পারলেন না। আসলে কি তাই, নাকি এর ভেতরে অন্য কোনো গল্প রয়েছে? বলা বাহুল্য, আমার সাথে একান্ত আলোচনায় জেনারেল শফিউল্লাহ দৃঢ় কণ্ঠে বলেন, এ সবকিছুই সাফায়েত মিথ্যা বলেছে। আমি এর একটু আগেই টেলিফোন করে ট্রুপ মুভ করতে নির্দেশ দেই, কিন্তু ওরা কোনো অ্যাকশন নেয়নি। কেন কমান্ডার সাফায়েত জামিল কোনো অ্যাকশন নিতে ব্যর্থ হল? এটা কি ইচ্ছাকৃত, নাকি ভয় পেয়েছিলেন তিনি সেদিন, নাকি নির্দেশের অভাবে, নাকি সেও ঘটনার সাথে নেপথ্যে জড়িত ছিল? ঘটনা প্রবাহ থেকেই এর প্রমাণ মিলবে। ওদিকে রেডিও বাংলাদেশ থেকে সকাল 6টায় অধিবেশন শুরু হতেই মেজর ডালিমের কণ্ঠস্বর ভেসে আসলো। আমি মেজর ডালিম বলছি, স্বৈরাচারী শেখ মুজিবকে আজকে হত্যা করা হয়েছে। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ল। কর্নেল সাফায়েতের সাথে কথাবার্তা বলে রশিদ তার আপন ইউনিট লাইনে ছুটে গেলেন। সেখান থেকে টেলিফোনে বিভিন্ন দিকে যোগাযোগ করার চেষ্টা করল সে।
ওদিকে সাফায়েত জামিল তার স্টাফ অফিসার হাফিজকে সঙ্গে নিয়ে ডেপুটি চিফ জেনারেল জিয়ার বাসায় হেঁটে যান। উভয়ের বাসা কাছাকাছি ছিল। জিয়া হাফ শেভড অবস্থায় বেরিয়ে এলেন। সাফায়েত তাকে সকালবেলার ঘটনা সম্বন্ধে অবহিত করলেন। শুনে জিয়ার স্পষ্ট জবাব, প্রেসিডেন্ট ইজ ডেড, সো হোয়াট? ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। ইউ শুড আপহোল্ড দ্য কনস্টিটিউশন। গেট ইউর ট্রুপস রেডি। মুজিব হত্যার সংবাদ শুনে এটাই ছিল জিয়ার প্রতিক্রিয়া। জবাব শুনে কর্নেল সাফায়েত জামিল তাকে স্যালুট করে ফার্স্ট বেঙ্গল ইউনিট লাইনের দিকে ধীর পদক্ষেপে রওনা দিলেন। তখন বেলা প্রায় সকাল 6:30। সাফায়েত জামিল বেরিয়ে যাওয়ার মুহূর্তে কর্নেল রশিদ তড়িৎ গতিতে জিপ চালিয়ে ছুটে গেলেন জেনারেল জিয়ার বাসায়। বারান্দাতেই তাদের দেখা হয়। তাদের মধ্যে বাক্যালাপ হয় সংক্ষিপ্ত। জিয়া বলেন তিনি এখন শফিউল্লাহর কাছে যাচ্ছেন, সে তাকে বাসায় যেতে ফোন করেছে। রশিদ সেখান থেকে আবার শহরের দিকে রওনা দিলেন। তিনি ওয়্যারলেসে বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করতে থাকেন। রশিদ আগামুসি লেনে খন্দকার মুস্তাক আহমেদের বাসায় উপস্থিত হন। রাস্তায় পথ হারা একটি ট্যাঙ্ককে ধরে ট্যাঙ্কটিকে তিনি তার সাথে করে নিয়ে যান। মোস্তাকের সাথে তার আগেই কথাবার্তা হয়েছিল। প্রথমে তিনি রেডিও স্টেশনে যেতে অস্বীকার করেন। রশিদরা যে এরকম একটা কিছু ঘটনা ঘটাবে তার ইশারা তাকে আগেই দেয়া হয়েছিল। রশিদ যখন জুব্বা পরিহিত অবস্থায় ট্যাঙ্ক বন্দুক নিয়ে তার কাছে হাজির হয়, তখন পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি প্রথমে রীতিমতো ঘাবড়ে যান। তিনি তাই রশিদের সাথে রেডিও স্টেশনে যেতে আমতা করতে থাকেন। কিন্তু অস্ত্রধারী মেজরদের ধাতানিতে তাড়াতাড়ি চোস্ত পায়জামা, কামিজ, টুপি পরিধান করে আল্লাহর নাম জপতে জপতে ঘর থেকে তিনি বেরিয়ে পড়েন। ওইদিকে মেজর ফারুক রক্ষী বাহিনীকে ওইভাবে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় রেখে শেরেবাংলা নগর থেকে ৩২ নম্বর রোডে শেখ সাহেবের বাসায় সব ট্যাঙ্ক নিয়ে উপস্থিত হয়েছেন। ধানমন্ডির বাসার গেইটে পৌঁছে ট্যাঙ্কের ওপর থেকেই সে মেজর নূরকে ডাকল। নূর এগিয়ে এসে ইয়াঙ্কি কায়দায় বুড়ো আঙ্গুল উঁচিয়ে তাকে জানালো, টার্গেট ইজ ফিনিশড, শেখ ইজ ডেড। ফারুক বলল, ওকে। তখন কিন্তু সকাল ৯টা। এবার ফারুক ট্যাঙ্কগুলো নিয়ে শহরের দিকে রওনা দিল। সে বাড়ির ভেতর ঢুকে মৃত শেখ সাহেবকে এক নজর দেখবার কোনো দরকারই মনে করল না। রাস্তার পাশে লেকের ধারে দেখল ব্রিগেডিয়ার মাশহুরুল হক কর্নেল শরীফ আজিজকে হাত চোখ বেঁধে আটকে রেখেছে মারবার জন্য। ফারুক তাদেরকে উদ্ধার করল। নিউ মার্কেট ইউনিভার্সিটি এলাকা হয়ে এবার সে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এসে দেখল ট্যাঙ্কগুলো কমান্ডারকে হারিয়ে তার খোঁজে এখানে সেখানে ঘুরোঘুরি করছে। ফারুক ওগুলোকে ধরে ধরে একত্রে করে বঙ্গভবন, মতিঝিল, কাকরাইল হয়ে সারা শহর কাঁপিয়ে আবার ক্যান্টনমেন্টের ৪৬ ব্রিগেডে ফিরে আসে। চলমান ট্যাঙ্কগুলোর বিকট শব্দে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে মেজর শাহরিয়ার নিউ মার্কেট ইউনিভার্সিটি এলাকায় অবস্থিত রক্ষী বাহিনীর লোকজনদের সাথে আলোচনা করেন এবং তাদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সরকার পরিবর্তন হয়েছে, আর্মি টেক ওভার করেছে, এখন আমরা সবাই এক। কিছু বুঝে না বুঝে তারা সুবোধ বালকের মতো শান্ত থাকার প্রতিশ্রুতি দিল। শাহরিয়ার কিছু সৈন্য নিয়ে নিউ মার্কেট ও রেডিও স্টেশন এরিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি বেশ কৌশলেই তার দায়িত্ব পালন করলেন। রেডিও স্টেশন কন্ট্রোলে নিতে তার কোনো বেগ পেতে হয়নি। তবে রেডিওতে ঘোষণা দেয়া নিয়ে মেজর শাহরিয়ার ও ডালিমের মধ্যে কিছু বচসা হয়। শেষ পর্যন্ত ডালিম তার নিজ দায়িত্বেই রেডিওতে মাইকের সামনে বসেই শেখ মুজিব হত্যার প্রচার ঘোষণা করে। সেটি ছিল তার সেই বিখ্যাত ঘোষণা, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। সারা দেশে বিনা মেঘে বজ্রপাত হল। সকালবেলায় ঘোষণা দেওয়ার জন্য ফারুক অথবা রশিদের কোনোই পূর্ব পরিকল্পনা ছিল না। এই কাজটি করেছিল ডালিম তার নিজ উদ্যোগেই। বলা বাহুল্য, মেজর ডালিম কর্তৃক রেডিওতে এই অনির্ধারিত ঘোষণার প্রতিক্রিয়া হয় কামানের গোলার চেয়েও প্রচণ্ডতর। সর্বত্র ছড়িয়ে পড়ে অজানা ভয়, ভীতি আর আতঙ্ক। মুজিব সমর্থকগণ দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তাসের ঘরের মতো তাদের সকল প্রতিরোধ ক্ষমতা এক মুহূর্তে হাওয়ায় উড়ে যায়। রাষ্ট্রীয় প্রশাসনে তাৎক্ষণিকভাবে দেখা দেয় এক বিশাল শূন্যতা।
রাস্তাঘাট জনশূন্য, কেউ ভয়ে ঘরের বাইরে পা দিচ্ছে না। সবাই রেডিও অন করে ক্রমাগত ডালিমের ঘোষণা শুনতে থাকল আর পরবর্তী ঘোষণার জন্য উদ্গ্রীব হয়ে রইল। শূন্যতার এই ক্রান্তিলগ্নে প্রধান সমন্বয়কারী ব্যক্তির ভূমিকায় মঞ্চে আবির্ভূত মেজর আব্দুর রশিদ। সে ক্যান্টনমেন্টের চতুর্দিকে চোরকির মতো ঘুরে বেড়াচ্ছে। ওয়্যারলেস ও টেলিফোনে বিভিন্ন স্থানে 3 বাহিনীর সাথে যোগাযোগ রাখছে সে। জেনারেল জিয়া, খালেদ মোশাররফ, সাফাত জামিল এদের সাথে সে কথা বলছে। এই সময় সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউল্লাহর রিয়াকশনের ওপর দেশের ভাগ্য বহুলাংশে নির্ভর করছিল। কিন্তু জিয়া, খালেদ মোশাররফ, সাফাত জামিলের রহস্যজনক নীরবতায় জেনারেল শফিউল্লাহকে কোনো চরম ব্যবস্থা গ্রহণে নিবৃত্ত রাখে। চরম সন্ধিক্ষণে জেনারেল শফিউল্লাহর নিষ্ক্রিয়তাই ছিল একমাত্র অজুহাত। ঢাকা ক্যান্টনমেন্টের সকালবেলা, সকাল 7:30। শফিউল্লাহ আর্মি হেডকোয়ার্টারে তার অফিসে বসে মিটিং করছেন। পাশে জেনারেল জিয়া, খালেদ মোশাররফ এবং কর্নেল নাসিম। কিছুই সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি। উদ্ভ্রান্ত তখন সেনাপ্রধান শফিউল্লাহ। আমি তখন ঢাকার স্টেশন কমান্ডার। সকাল 6:30টার দিকে তৈরি হচ্ছিলাম অফিসে যাওয়ার জন্য। চায়ের কাপে ধীরে সুস্থে চুমুক দিয়ে বুটের ফিতা বাঁধছিলাম। এমন সময় ক্রিং ক্রিং শব্দে টেলিফোন বেজে উঠল। কর্নেল আব্দুল্লাহ উত্তেজিত কণ্ঠস্বরে বললেন, স্যার শুনেছেন কিছু? না তো, কি ব্যাপার? রেডিও আছে আপনার পাশে? হ্যাঁ আছে। তাড়াতাড়ি অন করুন স্যার। আমি ছুটে গিয়ে রেডিও অন করতেই ভেসে এলো ডালিমের সেই কণ্ঠস্বর, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। আমি একদম ভ্যাবাচাকা খেয়ে গেলাম। হ্যাঁ, কণ্ঠস্বর তো ডালিমেরই বটে, কিন্তু এটা কি করে সম্ভব? রাষ্ট্রপতি নিহত, এটা কি কোনো সেনা অভ্যুত্থান? আমি তৎক্ষণাৎ জেনারেল শফিউল্লাহকে ফোন করলাম। ফোন এনগেজড। তারপর জেনারেল জিয়ার বাসায় রিং করলাম। ধরলেন বেগম জিয়া। বললাম, ভাবি, জিয়া ভাইকে দেন। তিনি বললেন, ভাই একটু আগেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। বললাম, কিছু বলে গেছে সে? জি না ভাই। শুনেই আমি ফোন রেখে তাড়াতাড়ি বুটের ফিতা বেঁধে ইউনিফর্ম পরে আমার অফিসে রওনা দিতে উদ্যত হলাম। আবার ফোন বেজে উঠল। আমি ফোন ধরতেই সেনাপ্রধান শফিউল্লাহর কণ্ঠস্বর, হামিদ, তুমি ঘটনা কিছু জানো? বললাম, আমি রেডিওতে সব শুনেছি স্যার, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। তিনি বললেন, ট্যাঙ্ক আর্টিলারির ইউনিট স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, কেউ কিছুই জানে না। তুমি কিছু জানো? শফিউল্লাহর বিব্রত কণ্ঠস্বর। আমি বললাম, আমি তো কিছু জানি না স্যার, অফিসে যাচ্ছি, সেখানে কিছু খবর থাকলে শীঘ্রই আপনাকে জানাচ্ছি। রেডিওতে তো ঘোষণা দিচ্ছে এটা সেনাবাহিনীর নাকি অভ্যুত্থান। এর মানে কি? ড্যাম ব্লাফ। এই কথা বলে শফিউল্লাহ ফোন রেখে দিলেন। তাকে মনে হলো খুবই উত্তেজিত। আমার জিপ বাইরে অপেক্ষা করছিল। আমি তাড়াতাড়ি অফিসে ছুটে গেলাম। আমার স্টেশন হেডকোয়ার্টারে পৌঁছে দেখি প্রচুর সৈনিকের ভিড়। তারা সবাই জড়ো হয়ে আমার জন্য অপেক্ষা করছে। জিপ থেকে নামতেই তারা আমাকে ঘিরে ধরল। আমি জিজ্ঞাসা করলাম, স্টেশন থেকে ট্যাঙ্ক ও আর্টিলারি ইউনিট কখন বেরিয়ে গেল? কেউ তোমরা দেখেছ? আমার সুবেদার সাহেব জানালেন, স্যার, ট্যাঙ্ক ভোরেই আমাদের পাশ দিয়ে ওই রাস্তা ধরেই শহরে গেল। 46 ব্রিগেডের ভিতর দিয়ে তারা গেল। কেউ তো কিছুই বলল না। আর্টিলারি তো আমাদের পাশের ইউনিট, তারা রাতেই বেরিয়ে যায়, কিন্তু তাদের উদ্দেশ্য কেউ বুঝতে পারি নাই। ভোরবেলা ধানমন্ডির দিক থেকে প্রচন্ড গোলাগুলির আওয়াজ এসেছে। সকালে রেডিও খুলতেই এলো এই খবর। এখন আমাদের কি করণীয় স্যার? দেখলাম সবাই বিভ্রান্ত, বিস্মিত। এরকম ঘটনা সেনাবাহিনীতে আর আগে কখনো ঘটেনি। সবাইকে শান্ত থাকতে উপদেশ দিয়ে আমি জিপ নিয়ে আর্মি হেডকোয়ার্টারের দিকে ছুটলাম। ক্যান্টনমেন্টের বড় রাস্তা ধরে আমার জিপ ছুটে চলেছে। অন্যদিন এ সময় রাস্তাটি যথেষ্ট ব্যস্ত থাকে, আজ একেবারেই ফাঁকা। আমি আর্মি হেডকোয়ার্টারের প্রধান গেইটে উপস্থিত হলাম। রোজকারের মতো গেইট খোলা। সেন্ট্রি সেলুট করল। আমি হেডকোয়ার্টারে সরাসরি প্রবেশ করলাম। চিফ অব স্টাফ শফিউল্লাহর অফিসে প্রবেশ পথেই ডিরেক্টর অফ অপারেশন কর্নেল নুরুদ্দিনের অফিস। সেখানে 15-20 জন সিনিয়র অফিসার জমায়েত হয়ে জটলা করছে। জিপ থেকে নেমে আমিও সেখানে উপস্থিত হলাম। নুরুদ্দিনের কামরায় ঢুকে দেখি তার টেবিলের উপর একটি রেডিও বাজছে। অফিসাররা গভীর উৎকণ্ঠায় উপুর হয়ে এই খবর শুনছে। আমি নুরুদ্দিনের কাছে খবর জানতে চাইলাম। সে জানালো,
স্যার, আপনি যতটুকু জানেন ঠিক ততটুকুই আমরা জানি, আমি জানি। আপাতত খবর ওইটাই। সে তার টেবিলের উপর রক্ষিত রেডিওটির দিকে ইঙ্গিত করল। বেলা 8টার দিকে ক্যান্টনমেন্টের প্রায় সব বড় অফিসাররাই নিজ নিজ ইউনিট থেকে প্রকৃত অবস্থা জানার জন্য এক এক করে আর্মি হেডকোয়ার্টারে এসে জড় হচ্ছিলেন। আমি নুরুদ্দিনের কামরায় বারান্দায় দাঁড়িয়ে বেঙ্গল ল্যান্সার ইউনিটের কমান্ডার কর্নেল মোমেনের সাথে কথা বলছিলাম। তাকে বলছিলাম, তোমার ইউনিট সব ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে গেল, অথচ তুমি কিছুই জানো না। সে বলল, স্যার, আমি তো 7 দিনের ছুটিতে আছি। ফারুক সব ট্যাঙ্ক নিয়ে শহর বেরিয়ে এসব কাণ্ড ঘটিয়েছে। আমি তাকে বললাম, তুমি এখন শহরে একটি জিপ নিয়ে দেখে এসো তোমার ছেলেরা কি করছে। সে বলল, স্যার, আপনার জিপটা দিন না, আমি এক্ষুনি গিয়ে অবস্থা দেখে আসছি। আমি তখন বারান্দায় দাঁড়িয়ে নুরুদ্দিনকে উদ্দেশ্য করে বললাম, আরে ভাই, ওকে একটি গাড়ি দাও না। বলতে বলতেই দেখলাম 2টি জিপ কালো ড্রেস পরা সিপাহীদের নিয়ে মেইন গেট দিয়ে শো শো করে দ্রুত বেগে এগিয়ে আসছে। আমি তৎক্ষণাৎ ওদিকে কর্নেল মোমেনের দৃষ্টি আকর্ষণ করে বললাম, ওই যে দেখো, তোমার কালো পোশাকওয়ালা লোকরা জিপ থেকে এদিকেই আসছে। বলতে বলতেই ততক্ষণে জিপটি দ্রুত বেগে বাম দিকে মোড় নিয়ে একেবারে চিফ অফ স্টাফের কামরার দিকে ধেয়ে এসেছে। কর্নেল মোমেন ওদেরকে দেখে তৎক্ষণাৎ বারান্দা থেকে এক পা নেমে গিয়ে একটাকে ধরতে গেল। সে ইশারাতেই একটা জিপকে থামতে বলল। আর যায় কোথায়, ব্রেক কষে সশব্দে জিপটি থামতেই এক লাফেই উন্মুক্ত স্টেনগান হাতে গলাফাটা চিৎকার করে বেরিয়ে এলো মেজর ডালিম। শাট আপ, গেট অ্যাওয়ে ফ্রম হিয়ার বলে লোডেড স্টেনগান একেবারে কর্নেল মোমেনের দিকে তাক করে ধরল। মোমেন তো একেবারে ভ্যাবাচেকা খেয়ে গেল। সে আমতামত করে কি যেন বলার চেষ্টা করল। আমি 2 হাত দূরে থাকায় কোনো মতে বারান্দার ক্ষুদ্র পিরালের পেছনে নিজের শরীরটাকে আড়াল করে ফেললাম। তবুও মোমেনের উপর ব্রাশ ফায়ার করলে আমারও বাঁচার কোনো উপায় ছিল না। ডালিমের চিৎকার আর স্টেনগানের কড়াক শব্দে এমন ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হল যে যেসব অফিসার নুরুদ্দিনের কামরায় জড় হয়ে কান পেতে রেডিও শুনছিল, তারা কোনো কিছু না বুঝেই মহাবিপদ আশঙ্কায় পরিমুড়ি করে যে যেদিকে পারল প্রাণ নিয়ে দিল ছুট। এক নিমিষে 15-20 জন অফিসারের জটলা সাফ। তড়িহড়ি করতে গিয়ে কেউ চেয়ার উল্টালো, কেউ অন্যকে মারালো, একজন তো আস্ত টেবিলটাই উল্টে ফেলে দিল। তোপের মুখে পড়ে মোমেন তখন আমতা আমতা করে কিছু একটা বলছিল। সেই ফাঁকে সুযোগ বুঝে পিলারের আড়াল থেকে আমিও দিলাম দৌড়। বিপদে চাচা, আগে আপন প্রাণ বাঁচা। সবাই এখানে ওখানে গুটি মেরে পজিশন নিল। আমিও পজিশন নিয়ে যখন দেখলাম কিছুই ঘটছে না, তখন আবার আড়ালে আড়ালে উকিঝুঁকি দিয়ে ঘটনাস্থলে ফিরে এলাম। দেখলাম ল্যান্সারের জিপ দুটি সেখানে দাঁড়িয়ে আছে। তার উপর বসে আছে কয়েকজন সিপাহী, তাদের হাতে উদ্যত রাইফেল, যে কোনো মুহূর্তে অনল বর্ষণ করতে প্রস্তুত। মেজর ডালিম জিপ থেকে নেমে সরাসরি চিফ অব স্টাফের কামরায় ঢুকেছে, হাতে তার উন্মুক্ত স্টেনগান। এমত অবস্থায় আমি বিপদের ঝুঁকি নিয়ে শফিউল্লাহর কামরায় ঢুকতে সাহস করলাম না। তখন সেনাপ্রধানের কক্ষে ছিলেন জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়া, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল নাসিম, মেজর হেলাল মোর্শেদ। ওই কয়েক মুহূর্ত কামরার ভেতরে কি ঘটল চিফ অব স্টাফ শফিউল্লাহর মুখেই শোনা যাক। আমার অফিসে বসে খালেদ মোশাররফ ও অন্যান্যদের সাথে আলোচনা করছিলাম। তিনি একটু আগেই সাফায়াতের হেডকোয়ার্টার থেকে ফিরে এসেছেন। এমন সময় দরাম করে দরজা ঠেলে মেজর ডালিম আমার রুমে প্রবেশ করে। উত্তেজিত কণ্ঠে সে বলে, চিফ কোথায়? যদি ওই সময় আমি চিফ তার সামনেই বসেছিলাম, তাকে মনে হলো যেন অপ্রকৃতস্থ। তখন কর্নেল নাসিম তাকে শান্ত কণ্ঠে বলল, তিনি তো তোমার সামনেই বসে আছেন, দেখছো না? সে তৎক্ষণাৎ আমার দিকে সরাসরি স্টেনগান তাক করে বলে উঠল, প্রেসিডেন্ট আপনার সাথে কথা বলবেন, আপনি আসুন। আমি আমার অফিসেই অফিস রুমের ভেতর তার এরকম উদ্ধত আচরণ পছন্দ করিনি। তাকে বললাম, দেখো ডালিম, আমি এসব হাতিয়ার দেখে অভ্যস্ত। তুমি যদি এটা ব্যবহার করতে এখানে এসে থাকো, তাহলে সেটা ব্যবহারই করো, কিন্তু আমার দিকে এটা অভদ্রের মতো তাক করে রাখবে না। ওই সময় জিয়াও পাশে দাঁড়িয়েছিল। এরপর ডালিম তার স্টেনগান নিচে নামিয়ে ফেলল এবং বলল, স্যার, প্রেসিডেন্ট আপনার সাথে কথা বলতে চান, প্লিজ আসুন। আমি বললাম, কে প্রেসিডেন্ট? ডালিম বলল, আপনি নিশ্চয়ই রেডিও শুনেছেন। আমি তখন তাকে বললাম, তিনি তোমার প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আমার প্রেসিডেন্ট নন।
আমার যতক্ষণ পর্যন্ত না 46 ব্রিগেডের সাফায়েত জামিলের সাথে দেখা হয় ততক্ষণ পর্যন্ত আমি ওখানে যাব না। আমি তখন 46 ব্রিগেডে তার সাথে যাওয়া মনস্থ করলাম। জিয়া নিরুত্তর পাশেই দাঁড়িয়ে রইল। এটাই ছিল অফিসের ভেতর সংক্ষিপ্ত নাটক ও বাক্য বিনিময়। জেনারেল শফিউল্লাহর কথা থেকে এবার অফিসের বাইরের ঘটনার দৃশ্যপটে আবার ফিরে আসা যাক। আমি অর্থাৎ কর্নেল হামিদ ততক্ষণে উকিঝুঁকি মেরে ঘটনাস্থলে ফিরে এসেছি, কিন্তু শফিউল্লাহর অফিসের ভেতরে ঢুকবো কি ঢুকবো না ইতস্তত করছিলাম। এমন সময় দেখি তার অফিসের দরজা খুলে কেউ একজন বেরিয়ে এলেন। দেখলাম বেরিয়ে এলেন জেনারেল শফিউল্লাহ, তার পেছনে পেছনে স্টেনগান হাতে মেজর ডালিম। শফিউল্লাহর মুখ গম্ভীর কালো, স্পষ্ট বোঝা গেল একান্ত অনিচ্ছায় তিনি ডালিমের সাথে বেরিয়ে আসছেন। ডালিমের পেছনে জেনারেল জিয়া, ডেপুটি চিফ অফ স্টাফ। শফিউল্লাহ নিজের স্টাফ কারেই উঠলেন, ডালিম পেছনে। জিয়া তাকে সহাস্যে বললেন, কাম অন ডালিম, ইন মাই কার প্লিজ। নো স্যার, আই ডোন্ট গো ইন জেনারেলস কার। ডালিমের সুস্পষ্ট জবাব। বলে স্টেনগান উঁচিয়ে তার সশস্ত্র জিপে চড়ে বসল সে। ডালিমের পেছনে চললেন জেনারেল জিয়া, তার পেছনে ডালিমের দ্বিতীয় সশস্ত্র জিপটি। শো শো করে বেরিয়ে গেল 4-4টি গাড়ি, রীতিমতো তোলপাড়। খোদ আর্মি হেডকোয়ার্টার থেকে আর্মি চিফ অব স্টাফ হাইজ্যাক, অবিশ্বাস্য নাটকীয় ঘটনা। চিফ অব স্টাফকে নিয়ে কনভয় বেরিয়ে যাওয়ার পর আমরা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। কিছু বুঝে ওঠার আগেই সত্যি কি অদ্ভুত ব্যাপারটাই না ঘটে গেল। ঘটনা নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না। এবার আমরা যারা ঘটনাস্থলে দাঁড়িয়েছিলাম একে অন্যের দিকে তাকিয়ে হঠাৎ হো হো করে হেসে উঠলাম। মজার ব্যাপার, রেডিওতে তখনও ক্রমাগত মেজর ডালিমের ঘোষণা চলছিল, অথচ ডালিম তখন আর্মি হেডকোয়ার্টারে। আসলে সকাল থেকে সমস্ত ব্যাপারটাই ছিল হঠাৎ, অনিশ্চয়তার, উত্তেজনায় ভরপুর। প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের মতো আকস্মিক ঘটনায় সবাই প্রথমে ছিল কিংকর্তব্য বিমূঢ়। তড়িৎ অ্যাকশনের বদলে চলছিল ক্লোজ ডোর মিটিং, সলা পরামর্শ। আর্মি হেডকোয়ার্টারে ঢুকে সবার চোখের সামনে একেবারে আর্মি চিফ অফ স্টাফকে হাইজ্যাক, তাজ্জব ব্যাপার নয় কি? এসব দেখে আমার নিজেরই মাথা বন বন করে ঘুরছিল, যেন বোধ শক্তির লোপ পেয়ে গিয়েছিল। আর বিলম্ব না করে আমার জিপ থেকে স্টেশন হেডকোয়ার্টারের দিকে রওনা দিলাম। আর্মি হেডকোয়ার্টার থেকে সেনাপ্রধানের কনভয় সোজা 46 ব্রিগেডের ফার্স্ট বেঙ্গল ইউনিট লাইন্সে গিয়ে উপস্থিত হল। একজন জুনিয়র অফিসার ক্যাপ্টেন হাফিজুল্লাহ সেখানে দাঁড়িয়েছিলেন। সে চিফ অফ স্টাফকে অভ্যর্থনা করে কমান্ডিং অফিসারের কামরায় বসাতে নিয়ে যায়। ফার্স্ট বেঙ্গল লাইনে শফিউল্লাহ যখন পৌঁছেন তখন সেখানে অভ্যুত্থানের নায়ক মেজর রশিদও উপস্থিত ছিল। তার সাথে আশেপাশে বিদ্রোহী সৈন্যদের কিছু অংশ এবং 2টি ট্যাঙ্কও ছিল। শফিউল্লাহ দেখেন 46 ব্রিগেডের সৈন্যরা আশেপাশে হইচই করছে। তার সামনেই নাকি 46 ব্রিগেডের অফিসার রাষ্ট্রপতি শেখ মুজিবের ফটো নামিয়ে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলল। সশস্ত্র বাহিনী প্রধান কর্নেল সাফায়েত জামিলের হেডকোয়ার্টারে উপস্থিত। সেখানে উপস্থিত অভ্যুত্থানের নায়ক মেজর ডালিম, মেজর রশিদ, নেই শুধু ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল। শফিউল্লাহ টেলিফোনে এয়ার চিফ এবং নেভাল চিফকে বেঙ্গল লাইনে আসতে অনুরোধ করলেন। তার আশেপাশে তখন সব জুনিয়র অফিসার। এমন সময় মেজর রশিদ অত্যন্ত বিনীতভাবে তার কাছে এগিয়ে এসে বলল, স্যার, রেডিও স্টেশনে চলুন, সবাই ওখানে আপনার জন্য অপেক্ষা করছে। কর্নেল সাফায়েতের ব্রিগেড মেজর হাফিজউদ্দিনও রশিদের সাথে যোগ দিয়ে তাকে রেডিও স্টেশনে যেতে অনুরোধ করল। বিভ্রান্ত চিফ অফ স্টাফ। মজার ব্যাপার, সেনা সদর থেকে শফিউল্লাহর পেছন পেছন একসাথে এলেও হঠাৎ 46 ব্রিগেড লাইনে এসে জিয়া মোড় ঘুরে অন্যদিকে চলে যান, খুব সম্ভবত সাফায়েতের কাছে। 3 বাহিনীর প্রধান সেখানে ফার্স্ট বেঙ্গল লাইনে গুরুত্বপূর্ণ আলোচনায় লিপ্ত হলেও সেখানে জিয়া এবং সাফায়েত ছিলেন অনুপস্থিত। সেনা সদর থেকে শফিউল্লাহ 46 ব্রিগেড লাইন্সে আসেন শুধুমাত্র সাফায়েতের সাথে কথা বলার জন্য, অথচ সেখানে পৌঁছে দেখেন সাফায়েত তার ধারে কাছেই আসছে না, দূরে দূরে পায়চারি করছে। পরে শফিউল্লাহ আমার কাছে স্বীকার করেন যে আসলে ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে সাফায়েত জামিলের নিষ্ক্রিয়তাই তাকে কোনো অ্যাকশনে যেতে বিরত থাকতে বাধ্য করে। কেন ওই সময় সাফায়েত জামিল নিষ্ক্রিয় থাকল? ঘটনা প্রবাহ থেকেই এর জবাব খুঁজে পেতে হবে। শুধু সাফায়েত নয়, ওই নাজুক মুহূর্তে
প্রকৃতপক্ষে জিয়া, খালেদ মোশাররফ, সাফায়েত জামিল এই 3 জনের রহস্যজনক ভূমিকা শফিউল্লাহকে চরম বিভ্রান্ত করে তোলে। ইতিমধ্যে রিয়ার অ্যাডমিরাল MH খান এবং এয়ার মার্শাল খন্দকার সেখানে গিয়ে পৌঁছেছেন। 3 বাহিনী প্রধান সংক্ষিপ্ত আলোচনায় বসলেন। অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সকাল 10 ঘটিকা। সারা দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা তখনও বিরাজমান। সেনাপ্রধানের সামনে 2টি পথ খোলা ছিল। 1, 46 ব্রিগেড ট্রুপস নিয়ে শহরে বিদ্রোহী 2টি ইউনিটের ওপর আঘাত হানা এবং মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হওয়া। আর 2, পরিবর্তনশীল অবস্থাকে মেনে নেওয়া। রক্তপাত ও সংঘর্ষ এড়াতে জেনারেল শফিউল্লাহ দ্বিতীয় পথই বেছে নিলেন। আধ ঘন্টার বেশি 3 বাহিনীর প্রধান সাফায়াতে 46 ব্রিগেড লাইন্সে ছিলেন। এরপর তারা সেখান থেকে শাহবাগে অবস্থিত রেডিও অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে মেজর রশিদ ডালিমকে সেখানে রেখে দ্রুতবেগে আগামসি লেইনে খন্দকার মোস্তাক আহমেদের বাসায় ছুটে গিয়েছে। 3 চিফ রেডিও স্টেশনে পৌঁছে যাওয়ার আগেই তাকে নিয়ে রশিদ সেখানে পৌঁছে যায়। মোস্তাক সেখানে 3 বাহিনী প্রধানের আগমনের অপেক্ষায় বসে রইলেন। কিছুক্ষণের মধ্যেই মেজর ডালিম তাদের নিয়ে রেডিও স্টেশনে পৌঁছল। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলছে ঘটনা প্রবাহ। প্রতিটি মিনিটে ধাপে ধাপে পরিস্থিতির পরিবর্তন। রেডিও স্টেশনের অভ্যন্তরে খন্দকার মুশতাক আহমেদ 3 বাহিনী প্রধানকে সাদর অভিনন্দন জানালেন। সেনাবাহিনীর এই বীরত্বপূর্ণ কাজের জন্য কংগ্র্যাচুলেশনস করলেন তিনি। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের আলোচনা চলল। ঝানু পলিটিশিয়ান খন্দকার মোস্তাক, তিনি প্রেসিডেন্ট পদগ্রহণের পূর্বে শর্ত আরোপ করলেন। সশস্ত্র বাহিনীর প্রধানেরা তার প্রতি আনুগত্য প্রকাশ করবেন, তা না হলে তিনি সরকার প্রধান হবেন না। তত্ত্বাবধায়ক বেসামরিক সরকার গঠন করা হবে। যথাশীঘ্রই ইলেকশন দেওয়া হবে, তবেই তিনি সিংহাসন আহরণ করবেন। ফারুক রশিদের ট্যাঙ্ক ও আর্টিলারি সৈনিকবৃন্দ কর্তৃক ঘেরাও রেডিও স্টেশন। চারিদিকে অস্ত্রের ঝনঝনানি। ভেতরে ভীমরুলের ফাঁদে আটকে পড়া অসহায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। উন্মুক্ত অস্ত্র কাঁধে মেজরদের দ্রুত পদচারণা। 3 প্রধান সবকিছুই মেনে নিলেন। ওই পরিস্থিতিতে এছাড়া তাদের করারও আর কিছু ছিল না। তারা এক এক করে রেডিওতে রশিদ, ফারুক মনোনীত প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে নিলেন। মোশতাকের পক্ষে তাহিরউদ্দিন ঠাকুর খসড়া বানালেন। রেডিও বাংলাদেশ অত্যন্ত আনন্দের সঙ্গে সদর্পে বারবার তাদের আনুগত্য ঘোষণা প্রচার করে চলল। তখন বেলা 11:30। অভ্যুত্থানের সাফল্যের পথে এই মুহূর্তটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। এক অস্বস্তিকর অবস্থার অবসান ঘটল। প্রকৃতপক্ষে 15ই আগস্টে সকাল 5টা থেকে বেলা 11টা এই সময়টুকু ছিল দেশের জন্য অত্যন্ত নাজুক, ক্রান্তিলগ্ন। এই সময় দেশের কোনো প্রধান ছিল না। এই সময়ে প্রতিটি ঘটনা, প্রতিটি সিদ্ধান্ত মোড় এক এক খাত থেকে অন্য খাতে প্রবাহিত করে চলেছিল দেশকে, ইতিহাসকে। নতুন স্বাধীন এই দেশের ভাগ্য তখন ঝুলছিল অতি ক্ষীণ এক সুতোয়। সময় 11:45। 46 ব্রিগেড হেডকোয়ার্টার। সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেখানে বসে সমস্ত অপারেশন পরিচালনা করছেন। তার টেলিফোন এলো আমার কাছে। সেখানে পৌঁছতে বললেন তিনি। 5 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে দেখি 46 ব্রিগেডের প্রায় সব অফিসারই সেখানে উপস্থিত। জমজমাট একটা ব্যাপার। সবাই সেখানে উল্লাস করছে। কর্নেল সাফায়েত জামিলও সেখানে। চোখে মুখে তার বিজয়ের হাসি, যেন তার ব্রিগেডেই লঙ্কা কাণ্ডটি ঘটিয়েছে। আমার সাথে সজোরে হাত মিলিয়ে বলল, দেখলেন স্যার, ফ্রিডম ফাইটার্স হ্যাভ ডান ইট বিফোর অ্যান্ড দে হ্যাভ ডান ইট এগেইন। আমি তার কাছ থেকে ব্রিগেডিয়ার খালেদের রুমে ঢুকলাম। তিনি ভীষণ ব্যস্ত। ইশারায় চেয়ার দেখিয়ে বসতে বললেন। ফোনে রক্ষী বাহিনী কমান্ডারের সাথে সাভারে কথা বলছেন। তিনি বলছেন, আরে বাবা, সারেন্ডার করে নাও। কাম হিয়ার অ্যান্ড সি, এভরিওয়ান ইজ হিয়ার, ইটস অল ওভার নাও। তিনি রক্ষী বাহিনীর একজন ঊর্ধ্বতন অফিসার, সম্ভবত কর্নেল সাবেহ উদ্দিনের সঙ্গে কথা বলছিলেন। আমার সাথে একগাল হেসে খালেদ হাত মেলালেন। বললেন, হামিদ ভাই, স্টেশনের অবস্থা কেমন? বললাম, লেটেস্ট খবর তো দেখছি এখানেই। তিনি বললেন, ইট ইজ অল আন্ডার কন্ট্রোল।
তবে সিচুয়েশন খুবই অনিশ্চিত, যে কোনো কিছু ঘটে যেতে পারে। আপনি স্টেশন সিকিউরিটি প্ল্যান তাড়াতাড়ি তৈরি করে এসে আমার সাথে আলোচনা করুন। আবার টেলিফোন এলো। এবার তিনি এয়ারফোর্সের সাথে কথা বলছিলেন। 2টি ফাইটার জেট পাঠিয়ে সাভারে রক্ষী বাহিনীর ওপর শো দ্য ফোর্স করতে বললেন তিনি। একই সাথে ফ্লাইং ক্লাবের সাথে যোগাযোগ করে মেজর আমসা আমিন ও ক্যাপ্টেন মুনিরকে ফ্লাইং ক্লাবের একটি প্লেনে উড়ে গিয়ে সাভারে রক্ষী বাহিনীর লোকজনদের গতিবিধি পর্যবেক্ষণ করতে বললেন এবং বিভিন্ন দিকে বিভিন্ন নির্দেশ দিলেন তিনি। বাইরে তুমুল কোলাহল। তার ব্যস্ততা দেখে আমি উঠে পড়লাম। সাফায়েতের অফিসে বসেই তিনি সার্বিক সিচুয়েশন কন্ট্রোল করছিলেন। কামরার বাইরে এসে বারান্দায় দেখি কালো ব্যাটল ড্রেস পরে মেজর ফারুক, কাঁধে তার স্টেন গান, মুখে তৃপ্তির হাসি। সবাই তার সাথে হাসি খুশি ভাবে হাত মেলাচ্ছে। সবাই তার সাফল্যে অভিনন্দন জানাচ্ছে। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আমার সামনে আসলো সে। আমি হাত মেলালাম, বললাম, ফারুক, তোমার স্টেন গানটায় গুলি আছে বাবা, নাকি সেটা ফাঁকা? বিরাট হাসি দিয়ে বলল, স্যার, এটাতে তো অবশ্যই আছে, তবে বিশ্বাস করুন, সকালে যে ট্যাঙ্ক নিয়ে বেরিয়েছিলাম তাতে একটিও শেল ছিল না, একেবারেই খালি। বলেই সে হাসতে থাকল। আমি বললাম, তোমার ট্যাঙ্কগুলো এখন কোথায়? সে বলল, সবগুলো আমি ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে এসেছি, গিয়ে দেখুন। ততক্ষণে রেডিওতে নিজ নিজ কণ্ঠে বারবার 3 বাহিনীর প্রধানের আনুগত্য ঘোষণা হচ্ছে। তাদের সাথে বিডিআর প্রধান মেজর জেনারেল খলিলুর রহমান এবং পুলিশ প্রধানের আনুগত্য ঘোষণাও কিছুক্ষণ পর প্রচার হতে লাগল। সর্বত্রই খুশির একটা হিল্লোল। হত্যা পরবর্তী সমস্ত প্রোগ্রামের দায়িত্ব ছিল মেজর আব্দুর রশিদের। চতুর্দিকে ছুটোছুটি করে সে তার দায়িত্ব সুচারুরূপেই পালন করল। এই সময় কোথাও সামান্যতম দুর্বলতা প্রকাশ পেলে তাদের অভ্যুত্থান সেখানেই ব্যর্থ হতো। অভ্যুত্থানের মূল নেতা মেজর ফারুক রহমান টার্গেট আক্রমণ করে ধ্বংস করেই খালাস। মেজর রশিদ যখন স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে গলদঘর্ম হয়ে ছুটছিল, ফারুক তখন তার পেছনে 1 ডজন ট্যাঙ্ক নিয়ে হাঁকিয়ে সারা শহর চষে বেড়াচ্ছে। ট্যাঙ্কের ঘরঘর শব্দে সারা শহর তখন কেঁপে উঠছিল। সবাই ধরে নিয়েছিল এটা সামরিক বাহিনীরই অভ্যুত্থান বটে, অথচ প্রকৃতপক্ষে এই অভ্যুত্থানটি সেনাবাহিনীর কোনো অভ্যুত্থান ছিল না। সেনাবাহিনীর মাত্র 2টি ইউনিটের মাত্র 900 সৈন্য এতে অংশগ্রহণ করে, তাও 95% তারা কিছু না বুঝেই। এই অভ্যুত্থানের সাথে সেনাবাহিনীর প্রধান বা অন্য কোনো সিনিয়র অফিসারও সরাসরি জড়িত ছিলেন না। সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত ব্যাপারগুলো একটির পর একটি এমন নাটকীয়ভাবে ঘটে গেল যেন হিন্দি মারপিট মার্কা ছবিকেও হার মানায়। দুপুরবেলা জুম্মার নামাজের আগেই খন্দকার মোশতাক আহমেদ বিরাট মিছিল সহকারে বঙ্গভবনে পৌঁছলেন। তার পতাকাবাহী গাড়ির আগে পেছে 2টি করে 4টি ট্যাঙ্ক, কয়েকটি সামরিক ট্রাক, জিপ ও অনেকগুলো কার। রেডিও স্টেশন থেকে প্রেস ক্লাবের সামনে দিয়ে লম্বা মিছিলটি শান শওকতের সাথেই বঙ্গভবনে প্রবেশ করল। এমন অভিনব ট্যাঙ্ক মিছিল ইতোপূর্বে বাংলাদেশে কেউ কখনো দেখেনি। সবাই বঙ্গভবনে একত্রে জুম্মার নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। জুম্মার নামাজের পর 3 বাহিনীর প্রধান, পুলিশ, বিডিআর এবং অন্যান্য সিভিল গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে খন্দকার মোশতাক আহমেদ শপথ গ্রহণ করলেন। উপস্থিত সবাই ছুটে গিয়ে তাকে অভিনন্দন জানালো। এরপর মোশতাক আহমেদ তার নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করান। প্রায় সবাই পুরাতন মাল। তিনি নতুন বোতলে পুরাতন মদ ভরে দিলেন। পুরাতন আওয়ামী লীগ মন্ত্রিসভার কয়েকজনকে বাদে সবাইকে নিয়েই তিনি নতুন মন্ত্রিসভা গঠন করলেন। সবাই বেজায় খুশি। শেখ সাহেবের লাশ তখনও 32 নং রোডের বাসার সিঁড়িতে পড়ে আছে। তার কথা সবাই ভুলে গেছে। বঙ্গভবনে চলছে আনন্দ উল্লাস, নামাজ, খানাপিনা। দুপুরে 46 ব্রিগেড হেডকোয়ার্টারে তখন হাসি খুশি উল্লাস চলছিল। তখন রেডিও স্টেশনের আনুগত্য পর্ব সেরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিডিআর প্রধান, পুলিশ প্রধান এরা সবাই ক্যান্টনমেন্টে আর্মি হেডকোয়ার্টারে স্ন্যাক্স খাওয়ার জন্য জমায়েত হন। মেজরদের ঘেরাও থেকে মুক্ত হয়ে তারা কিছুক্ষণ মুক্ত পরিবেশে হালকা আলোচনায় লিপ্ত হন। তারপর আবার বঙ্গভবনে ছুটে যান। দুপুরে আমার অফিসে বসে স্টেশন সিকিউরিটির প্ল্যান বানাচ্ছিলাম।
এমন সময় জেনারেল শফিউল্লাহর ফোন এলো। তিনি আমাকে তাড়াতাড়ি শহরের অবস্থাটা দেখে আসতে বললেন। 144 ধারা জারির প্রয়োজন আছে কিনা তাকে অবগত করতে বললেন তিনি। সেই সাথে 32 নম্বর রোডের অবস্থাটাও একবার দেখে আসতে বললেন। আমি সিকিউরিটি প্ল্যানের একটি খসড়া দাঁড় করিয়ে আমার স্টাফ অফিসারকে মোসাবিদা করতে বলে জিপ নিয়ে শহরের দিকে ছুটলাম। এয়ারপোর্ট রোড ধরে আমি এগিয়ে যাচ্ছিলাম। রাস্তাঘাট একদম ফাঁকা, সবাই ভীত সন্ত্রস্ত, মোড়ে মোড়ে জটলা। ফাঁকা রাস্তা বেয়ে একটি মাত্র জিপই বীর দর্পে সশব্দে এগিয়ে যাচ্ছিল, আমার জিপ। আওলাদ হোসেন মার্কেট, ফার্মগেট দিয়ে যাওয়ার পথে বিভিন্ন স্থানে আর্মি জিপ দেখে লোকজন হাত নেড়ে স্লোগান তুলল, আল্লাহু আকবার, সেনাবাহিনী জিন্দাবাদ। একদিনেই এত পরিবর্তন, অথচ গতকালও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কি অবাক কাণ্ড পৃথিবীর, কি অবাক কাণ্ড চারপাশে। তবে আমার বুঝতে অসুবিধা রইল না যে পরিবর্তিত অবস্থাকে সাধারণ মানুষ মেনে নিয়েছে। কোনো রকমের গন্ডগোল হওয়ার আশঙ্কা নেই। আমি 144 ধারা জারির পক্ষে কোনো যুক্তি দেখতে পারলাম না। গ্রিন রোড ধরে 32 নম্বর রোডে গিয়ে পৌঁছলাম। আশেপাশে রাস্তাঘাটে কোথাও লোকজন নেই, সর্বত্র পোশাকধারী সৈনিকদের আনাগোনা। তারা বাড়ি ঘেরাও করে রেখেছে। রক্তাক্ত 32 নম্বরের বাড়ি। 32 নম্বর রোডের মুখে ঢুকতে প্রহরারত সৈনিকেরা আমার জিপ আটকালো। আমার পরিচয় দিলে তারা রাস্তা ছেড়ে দিল। শেখ সাহেবের বাসায় গেইটে দাঁড়িয়ে মেজর পাশা ও মেজর বজরুল হুদাকে আমি দেখলাম। পাশায় গিয়ে সে আমাকে অভ্যর্থনা জানালো। বাড়ির দেয়ালে বুলেটের ক্ষত বিক্ষত দাগগুলোর দিকে তার দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞাসা করলাম, এখানে যথেষ্ট ফায়ারিং হয়েছে? মেজর পাশা বলল, বলেন কি স্যার, হেভি ফায়ারিং, রীতিমতো যুদ্ধ হয়েছে এখানে। বাসার ভেতর থেকেই তারা আগে ফায়ার করে। দেখুন বাসার ভেতরে কত হাতিয়ার। আমাকে সে গেইটের পাশে লেকের ধারে সাজিয়ে রাখা স্টেন গানগুলোর দিকে নিয়ে গেল। দেখলাম 20-25টা চাইনিজ রাইফেল, স্টেন গান, মেশিন গান, গ্রেনেড, এমনকি একটি এন্টি এয়ারক্রাফট ভারী মেশিন গানও রয়েছে। আমি মনে মনে ভাবলাম, এতগুলো ভারী অস্ত্র দিয়ে তো তারা অনেকক্ষণ প্রতিরোধ করতে পারত। পাশাকে বললাম, ভেতরে গিয়ে একটু দেখে আসতে চাই। সে তৎক্ষণাৎ মেজর হুদাকে বলল আমাকে ভেতরে নিয়ে যেতে। হুদা প্রথমেই নিয়ে গেল নিচতলায় রিসিপশন রুমে। সেখানে শেখ কামালের মৃতদেহ টেবিলের পাশে একগাদা রক্তের মাঝে উপুর হয়ে পড়ে আছে। একটা টেলিফোনের রিসিভার টেবিল থেকে ঝুলছিল। মনে হলো শেষ মুহূর্তে কাউকে ফোন করতে চেয়েছিলেন শেখ কামাল। একটা হাত তার ওদিকেই ছিল। টেবিলের পাশে আরেকটি মৃতদেহ, একজন পুলিশ অফিসার। প্রচুর রক্তক্ষরণেই দুজন মারা গেছেন। কামালের ভাঙা চশমা পাশে পড়েছিল তার। মনে হলো কামরার ভেতর থেকেই দুজন ফাইট করছিলেন। এরপর আমরা দোতলায় উঠতে পা বাড়ালাম। সিঁড়ির মুখেই আমি চমকে উঠলাম। সিঁড়িতেই দেখি পড়ে আছেন আমার সামনে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আমার নিজের চোখেই বিশ্বাস হচ্ছিল না যে সিঁড়ির ওপরে একজন রাষ্ট্রপ্রধানের দেহ এভাবে পড়ে থাকতে পারে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং চেক লুঙ্গি। পাশে পড়ে আছে তার ভাঙা চশমা। তার দেহ সিঁড়ির ওপরে এমনভাবে পড়েছিল যেন মনে হচ্ছিল সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ পা পিছলে তিনি পড়ে গেছেন। মনে হচ্ছিল তিনি ঘুমিয়ে আছেন, এখনই উঠে দাঁড়াবেন। চেহারা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। তার বুকের অংশটুকু ছিল ভীষণভাবে রক্তাক্ত। দেখেই বোঝা গেল সেখানে ব্রাশ ফায়ার করা হয়েছে। আমি তার বুকের কাছে মাথা নিচু করে দেখতে চেষ্টা করলাম কোথায় গুলিগুলি লেগেছে, কিন্তু বুক ভরা রক্তের আবিরে কিছুই বোঝা গেল না। তার বাম হাত ছিল বুকের উপর ভাঁজ করা, তবে তর্জনী আঙ্গুলটা ছিঁড়ে গিয়ে হাতের চামড়ার সাথে ঝুলছিল। তার দেহের অন্য কোনো অঙ্গে তেমন কোনো আঘাত দেখিনি। সারা সিঁড়ি বেয়ে রক্তের বন্যা। কোনো মতো তার বিশাল দেহ ডিঙিয়ে দোতলায় গেলাম। সিঁড়ির মুখের ঘরটাতেই দেখি বেগম মুজিবের দেহ দেউড়ির উপর উপুর হয়ে পড়ে আছে। তার গলার হাড়টা ঢুকে আছে মুখের মধ্যে। মনে হলো স্বামীর ওপর গুলির শব্দ শুনে তিনি ছুটে বেরিয়ে আসছিলেন, কিন্তু দরজার মুখেই গুলিবিদ্ধ হয়ে দেউড়িতে লুটিয়ে পড়েন তিনি। তার দেহ অর্ধেক বারান্দায়, অর্ধেক ঘরের ভেতরে। তাকে পাশ কাটিয়ে কামরার ভেতর প্রবেশ করলাম। কামরার মেঝেতে এক সাগর রক্ত থপথপ করছিল। আমার বুটের সোল প্রায় অর্ধেক ডুবে যাচ্ছিল।
বিধ্বস্ত পরিবেশ। রক্তাক্ত কামরার মধ্যে পড়ে আছে কয়েকটি লাশ। বাম পাশেরটি শেখ জামাল। তার দেহের ক্ষতবিক্ষত অবস্থা দেখে মনে হল কামরার ভেতরে গ্রেনেড নিক্ষেপ করা হয়। মিসেস রোজি জামাল সদ্য বিবাহিতা, হাতে তাজা মেহেদির রং। ব্রাশ অথবা গ্রেনেডের আঘাত সরাসরি তার মুখে লেগেছিল। ভাগ্যিস তার অতি প্রিয়জন কাউকে তার চেহারা দেখতে হয়নি। পাশে মিসেস সুলতানা কামাল। কিছুদিন আগে ক্রীড়াঙ্গনের প্রিয়দর্শিনী এই গোল্ডেন গার্লকে মাঠে দেখেছিলাম ছুটোছুটি করতে। প্রচুর রক্তক্ষরণে এখন তার চেহারা সম্পূর্ণ বিবর্ণ, শুকনো। তার কোল ঘেঁষে ছোট্ট রাসেলের মৃতদেহ। বড়ই করুণ দেখাচ্ছিল তার মুখখানি। তার মাথার খুলির পেছন দিকটা একেবারেই থেতলে যায়। এরপর কামরা থেকে বেরিয়ে গিয়ে পাশে আরো 2টি কামরায় ঢুকলাম। সবগুলোই ছিল খোলা। প্রতিটি ঘরেই দামি দামি জিনিসপত্র। রাষ্ট্রপতির পরিবার। মাত্র কদিন আগেই 2টি বিয়ে হয়ে গেছে ওই বাড়িতে, কামাল ও জামালের। আনন্দমুখর আনন্দ ভবনটি এখন নীরব, একেবারে নিথর। আমরা 3 তলায় যে ঘরে শেখ সাহেব থাকতেন সেখানে গেলাম। সেখানে তার পালঙ্ক, বিছানা সাজানো গোছানো, খাটের পাশে সুন্দর টেলিফোন সেট, সবই আছে। নেই শুধু রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। ধীরে ধীরে নিচে নেমে এলাম। মেজর হুদাকে বললাম দেহগুলোকে সাদা কাপড় বা চাদর দিয়ে ঢেকে দিতে। নিচের তলার একটি মাত্র বাথরুমে পড়েছিল শেখ নাসেরের রক্তাপ্লুত মৃতদেহ। চেনাই যাচ্ছিল না। তিনি মাত্র আগের দিনই খুলনা থেকে ঢাকা এসেছিলেন। বুঝি মৃত্যুর আহ্বানেই সাড়া দিয়েছিলেন তিনি। বাড়ির পেছনে আঙ্গিনায় একটি লাল গাড়ির পেছনে সিটে হেলান দিয়ে বসে কর্নেল জামিলের প্রাণহীন দেহ। তার ঠিক কপালে বুলেট লেগেছিল। কপালে রক্ত জমাট হয়ে আছে, ঠিক যেন একটি লাল গোলাপ। গার্ডরা তাকে বাড়ির দিকে অগ্রসর হতে মানা করেছিল, কিন্তু তাদের কথা না মেনে তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে আসেন। কাছে থেকে নামা শট, বুলেটের একটি আঘাত তৎক্ষণাৎ তাকে ধরাশায়ী করে। জানা যায় একজন অফিসারই তাকে শুট করে। সম্ভবত সেই অফিসারটি মেজর নূর। বাড়ির ভেতর প্রচুর সেপাই ঢুকে পড়েছিল। প্রত্যেকটি রুমই ছিল খোলা। 2 বিয়ের প্রচুর দামি দামি জিনিসপত্র ও উপহার সামগ্রী। আমি হুদাকে বললাম রুমগুলো লক করে দিতে, তা না হলে জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে। হুদা তখনই চিৎকার করে সৈনিকদের বাসার ভেতর থেকে বেরিয়ে আসতে বলল। তারা আমাদের পেছন পেছন ভেতরে ঢুকে পড়েছিল। মনের ভিতরে যথেষ্ট ব্যথা বেদনা নিয়ে আমি বেরিয়ে এলাম। বাড়িটা দখল করার জন্য এতগুলো নিরীহ প্রাণ বলিদান দিতে হলো, এত রক্তপাত হলো, সর্বত্র রক্তের হোলি খেলা। সৈনিকদের পায়ে পায়ে সারা বাড়িতে রক্তের ছাপ ছড়িয়ে পড়ছিল। 32 নং রোড থেকে ফিরে আমি স্টেশন হেডকোয়ার্টার থেকে জেনারেল শফিউল্লাহকে জানালাম 144 ধারা জারি করার আর কোনো দরকার নেই। কোন রকম গন্ডগোলের আশঙ্কাও কোথাও নেই। ক্যান্টনমেন্টে দেখা গেল সবাই হাসিখুশি, কেউ দুঃখিত নয়। উর্দিপড়া জ্ঞাতি ভাইদের দ্বারা একটি বিরাট অ্যাডভেঞ্চার ঘটেছে, সফল অ্যাডভেঞ্চার। সবাই এটাকে হাসি মুখেই গ্রহণ করেছে। অবশ্য তারা কেউই 32 নং রোডের করুণ রক্তাক্ত দৃশ্য দেখেননি। বিকেলবেলাতেই আর্টিলারি ও ল্যান্সারের কিছু ট্যাঙ্ক ও কামান সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেয়। কয়েকটি ট্যাঙ্ক এবং কামান একেবারে বঙ্গভবনের ভেতরে এনে স্থাপন করা হল। সন্ধ্যা নামার আগেই ঢাকা শহরে ও ক্যান্টনমেন্টের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। সারাদিন রেডিওতে একের পর এক ঘোষণা ও নির্দেশনা প্রচার চলছিল মার্চিং গান, গজল। সারাদিন কাজকর্ম ফেলে সবাই কেবল রেডিওই শুনছিল। বাইরে ছিল কারফিউ। রেডিও মারফত তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছিল, যে এমনটি বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। নতুন প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ ইতিমধ্যে বঙ্গভবনে তাশরিফ নিয়ে গেছেন। সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তিনি সেখান থেকেই বিভিন্ন নির্দেশ ও ফরমান দিচ্ছেন। বঙ্গভবনই এখন সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তার সাথে কোমরে পিস্তল ঝুলিয়ে মেজর আব্দুল রশিদ ও আরেক পাশে মেজর ফারুক রহমান। বাহিনী প্রধানেরা সবাই তখন বঙ্গভবনে। জেনারেল শফিউল্লাহকে সারাক্ষণই বঙ্গভবনে অত্যন্ত ব্যস্ততার সাথে ডুবিয়ে রাখা হল। প্রকৃতপক্ষে তাকে 15 থেকে 17 আগস্ট পর্যন্ত
এক কাপড়ে এক নাগারে সুকৌশলে বঙ্গভবনে এনগেজ রাখা হয়। শফিউল্লাহ ব্যাপারটা বুঝতে পারলেও কিছু করতে পারছিলেন না। ফারুক রশিদের অবশ্য এমনিতেই তাকে সরিয়ে দেবার প্ল্যান ছিল এবং চূড়ান্তভাবে তাকে 24শে আগস্ট থেকে অবসর দেয়া হয়। এভাবেই জোর করে অবসর দেয়ায় শফিউল্লাহ খুবই অপমানিত বোধ করেন। 3 বাহিনী প্রধান জেনারেল শফিউল্লাহ, অ্যাডমিরাল MH খান ও এয়ার মার্শাল খন্দকার জনাব মুশতাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করার পর অনিশ্চিত অবস্থার 90% দূরীভূত হয়। এবার মুশতাক সাহেব তার 2 পাশে ফারুক আর রশিদকে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন। 15ই আগস্টের ভোরবেলা 4:30 ঢাকা ক্যান্টনমেন্টের উত্তর প্রান্ত থেকে 2টি শক্তিশালী যান্ত্রিক ইউনিটের অগ্রযাত্রার মধ্য দিয়ে ঝটিকা বেগে যে রক্তাক্ত অভ্যুত্থান সংঘটিত হয়, 12 ঘণ্টার ব্যবধানে ওই দিন বিকেল 4:30 মধ্যেই তার সফল পরিসমাপ্তি ঘটল। সন্ধ্যা নামার সাথে সাথেই নতুন রাষ্ট্র, নতুন রাষ্ট্রপতি, নতুন একটি মন্ত্রিসভা, নতুন প্রশাসন, সর্বত্রই জয়ধ্বনি। অদ্ভুত এক ব্যাপার, অবিশ্বাস্য একটি কাণ্ড। মাত্র 12 ঘণ্টার ব্যবধানে কি বিরাট পরিবর্তন দেশে, কি বিরাট উত্থান পতন। সন্ধ্যেবেলা ঢাকা ক্যান্টনমেন্ট অন্ধকার নামার সাথে সাথেই সকল নাটকীয়তার অবসান ঘটল। সারা দিন ধরে সর্বত্র বিরাজ করছিল টেনশন আর উত্তেজনা। অফিসার ও সৈনিকগণ মিলিটারি অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে। এমনকি সাফায়াত জামিলের 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডের সৈনিকবৃন্দের মধ্যেও উল্লাস ও স্বস্তি। রাতে টেলিভিশনে নতুন প্রেসিডেন্টের সাথে নতুন মন্ত্রীগণ আর ফারুক, রশিদ প্রমুখদের সাথে সবার হাসিখুশি চেহারা ভেসে উঠল পর্দায়। উষ্ণ করমর্দন, অভিবাদন, অভিনন্দন। সন্ধ্যায় নবনিযুক্ত রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদের দেশবাসীর প্রতি ভাষণ। সেই ভাষণ ছিল এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, এক ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশের 7.5 কোটি মানুষের সত্যিকার ও সঠিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানের পূর্ণ দায়িত্ব সামগ্রিক ও সমষ্টিগতভাবে সম্পাদনের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলা ও বাংলাদেশের গণমানুষের দোয়ার উপর ভরসা করে রাষ্ট্রপতি হিসেবে সরকারের দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের বজ্র কঠিন দায়িত্ব সম্পাদনের পথ সুগম করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী সত্যিকারের বীরের মতো অকুত ভয়চিত্তে এগিয়ে এসেছে। বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, রক্ষী বাহিনী এবং পুলিশ বাহিনী সরকারের প্রতি অকুণ্ঠ আনুগত্য ও আস্থা প্রকাশ করেছে। এরা সবাই একযোগে কাজ করে যাচ্ছেন। সকলের প্রতি বন্ধুত্ব এবং কারো প্রতি বিদ্বেষ নয়, এই নীতির রূপরেখার মধ্যে আমরা শান্তি ও প্রগতির পথে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সারাদিন বিভিন্ন ঘটনার আবর্তে পড়ে দেহমন ছিল ক্লান্ত। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত 3টার দিকে আমার বেডরুমে টেলিফোন বেজে উঠল এবং তা ক্রমাগত বেজেই চলল। আমার স্ত্রী বাধা দিয়ে অনিশ্চয়তার সময়ে গভীর রাত্রে টেলিফোন ধরতে মানা করল। তবু আমি টেলিফোন ধরলাম। অপর প্রান্তে মেজর আব্দুল মতিন। তিনি বললেন, তিনি বঙ্গভবন থেকে বলছেন, নতুন রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে আছেন। আপনাকে যে মেসেজ দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে তা হল, আগামীকাল সূর্য ওঠার আগেই শেখ সাহেবের বাসার সমস্ত লাশগুলো বনানী গোরস্থানে দাফন করার ব্যবস্থা নিতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, এই অর্ডারটা কে দিলেন? সে বলল, এখানে তো রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। আপনার কোনো সন্দেহ থাকলে আপনি গাড়ি নিয়ে বঙ্গভবনে এসে যান, কিন্তু তাতে আপনার কষ্ট হবে। আমি আপনাকে বলছি, এটা হাইয়েস্ট কোয়ার্টারের অর্ডার। অসময়ে টেলিফোনটা ওঠানোর জন্য আমি নিজেকে অভিসম্পাদ দিলাম। মতিনের কণ্ঠস্বর বিব্রত হলেও মনে হল বঙ্গভবনে মোস্তাকের খাস কামরাতে বসেই যেন সে নির্দেশ বিতরণ করছিল। কিছুক্ষণ পরে আবার মেজর মতিনের টেলিফোন। স্যার, আরও কিছু নির্দেশ আছে। শেখ মনি, আব্দুর রব সেরনিয়াবাদ সহ অন্যান্য যারা ওই ঘটনায় মারা গিয়েছেন
তাদেরও বাসা থেকে মৃতদেহগুলো কালেক্ট করতে হবে এবং তাদের লাশ বনানী গোরস্থানে দাফন করতে হবে। তবে শেখ সাহেবের লাশ শুধু বাসায় থাকবে, বনানীতে দাফন করা যাবে না। স্থানটি পরে জানানো হবে। সময় খুব বেশি হাতে নেই। 1 নং সাপ্লাই ব্যাটালিয়ন ছিল ডিউটি ব্যাটালিয়ন। স্টেশন হেডকোয়ার্টারে আমার ডিউটি অফিসারকে তৎক্ষণাৎ তাদের জড়ো করতে নির্দেশ দিলাম। তাদের দুটো পুরো গ্রুপ একটি করলাম। একটা গ্রুপকে ট্রান্সপোর্ট সহ শেখ সাহেবের বাসায় পাঠালাম, আর একটাকে পাঠালাম বনানী গোরস্থানে গিয়ে কবর খুঁড়তে। 30 জন সৈনিক একজন সুবেদারের অধীনে বনানী কবরস্থানে যায়। এরপর আমি নিজেই শেখ সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দেই। সেদিন অমাবস্যা ছিল কিনা জানি না। রাত ছিল গভীর অন্ধকার। 2 হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মধ্যরাতে ফাঁকা রাস্তা দিয়ে আমার জিপ তীব্র আলো ছড়িয়ে অন্ধকার ভেদ করে ক্যান্টনমেন্ট থেকে 32 নং রোডের দিকে ছুটে চলল। হঠাৎ কেন জানি গভীর রাতের অন্ধকারে আমি রাস্তায় চোরাগুপ্তা আক্রমণের আশঙ্কা করলাম। আমার সাথে 3 জন সৈনিককে তাই রাইফেল লোড করে সাবধান হয়ে থাকতে বললাম। যাই হোক, নির্বিঘ্নেই আমরা 32 নং রোডে গিয়ে পৌঁছলাম। গেটের বাইরে থাকতেই মেজর হুদার কর্কশ কণ্ঠ কানে ভেসে এলো। সে সৈনিকদের লাইন থেকে বের করিয়ে কড়া ভাষায় গালাগালি দিচ্ছিল, কারণ তারা সুযোগ পেলেই ভেতরে ঢুকে শেখ মুজিবের বাসার এটা ওটা হাতড়ে নিচ্ছিল। আমার পৌঁছাবার আগেই শেখ সাহেবের পরিবারের সবগুলো লাশ কফিন বন্দি করে সাপ্লাই ব্যাটালিয়ন ট্রাকে তুলে আমার আগমনের জন্য অপেক্ষা করছিল সে। শুধু শেখ সাহেবের লাশ কফিন বন্দি করে বারান্দার এক কোণে একাকী ফেলে রাখা হয়েছিল। আমি সুবেদার সাহেবকে জিজ্ঞাসা করলাম, এটা কি শেখ সাহেবের লাশ? তিনি স্মার্টলি জবাব দিলেন, জি স্যার, এটা শেখ সাহেবের। আমি নিজে চেক করে রেখেছি। কেন জানি কৌতূহল বশতই সেদিন বললাম, কফিনের ঢাকনাটা একটু খুলুন, আমি চেক করব। তারা বড়ই অনিচ্ছায় হাতুড়ি বাটাল এনে আবার কফিনটি খুললেন। কি আশ্চর্য! দেখা গেল ওটা শেখ সাহেবের লাশ নয়, শেখ নাসেরের লাশ। সুবেদার সাহেব খুব ঘাবড়ে গেল। তাকে আমি বকাঝকা করলাম। আসলে শেখ নাসেরকে দেখতে অনেকটা তার বড় ভাই শেখ মুজিবের মতোই লাগে, আর এতেই সুবেদার সাহেবের ঘটে বিভ্রান্তি। আমি এবার ট্রাকে উঠে সবগুলো কফিনের ঢাকনা খুলে ম্যাচবাক্সের কাঠি জ্বালিয়ে শেখ সাহেবকে খুঁজতে লাগলাম। অবশেষে ট্রাকের এক অন্ধকার কোণে শেখ সাহেবকে পাওয়া গেল। একটা কফিনের ঢাকনা খুলতেই বরফের স্তূপের ভেতর থেকে তার দীপ্ত, অক্ষত, সুপরিচিত মুখখানি বেরিয়ে এলো। সাদা চাদরে ঢাকা বুকের সমস্ত অংশ তখনও রক্তাক্ত। তার কফিনের ঢাকনা বন্ধ করে সসম্মানের সাথে তাকে নিচে নামিয়ে বারান্দাতে স্থাপন করা হলো। বারান্দা থেকে শেখ নাসেরের কফিন ট্রাকে নিয়ে দিলাম। লাশ বদল বিভ্রান্তির দরুন বেশ কিছু সময় নষ্ট হয়ে গেল। আমি কফিন সহ ট্রাকটি বনানী রওনা করিয়ে দিয়ে এবার আমার জিপ নিয়ে ঊর্ধ্বশ্বাসে শেখ মনির বাসায় ছুটলাম। মেজর আলাউদ্দিনকে পাঠালাম আব্দুর রব সেরনিয়াবাদের বাসায়। তখন ভোর 4:45। শেখ মনির বাসায় পৌঁছে ঘরের ভিতর ঢুকে দেখি সব ফাঁকা, কেউ নেই, এমনকি কোনো মৃতদেহ নেই। অথচ ঘরের দরজা সব খোলা, বাড়ির জিনিসপত্র সবই যথাস্থানে পড়ে আছে, যেন জনমানব শূন্য একটা ভুতুরে বাড়ি। আমি হাঁকাহাঁকি করলাম, কোনো সাড়া শব্দ নেই। তবে ঘরের ভেতরে যে কি রক্তক্ষয়ী ঘটনা ঘটে গেছে তা স্পষ্টই বোঝা গেল। কাছেই পুলিশের থানা। থানায় গিয়ে জিজ্ঞাসা করলাম শেখ মনির লাশ সম্পর্কে তারা কিছু জানে কি না। তারা বলল, গোলাগুলির পর কিছু সৈন্য এসে বোধহয় ডেড বডিটি মর্গে নিয়ে গেছে। ইতিমধ্যে আলাউদ্দিনও সেরনিয়াবাদ সাহেবের বাসায় কোনো লাশ না পেয়ে ফিরে এসেছে। অগত্যা আমি জিপ নিয়ে দ্রুত মেডিকেল কলেজের মর্গে পৌঁছলাম। সেখানে ডিউটিরত পুলিশ ইন্সপেক্টর এরশাদ বললেন, মর্গেই সব লাশগুলো আছে। লাশগুলো বের করে দেবার জন্যে মর্গের ডোমকে ডাকা হলো। ডোম এসে দরজা খুললে দেখা গেল মর্গে পূর্বের পুরনো পচা গলিত অনেকগুলো লাশ একসাথে স্তূপ হয়ে আছে। ওগুলোর মধ্য থেকেই সেরনিয়াবাদ ও শেখ মনি পরিবারের সদস্যদের মৃতদেহ শনাক্ত করা হয়। পুলিশ অফিসারই এগুলো শনাক্ত করেন। এতগুলো লাশ একসাথে চাপাচাপি করে থাকায় 12 ঘন্টায় একেবারে পৌঁছে গিয়েছিল। ভীষণ দুর্গন্ধ হচ্ছিল লাশগুলো থেকে। মরা মানুষের লাশ এত দুর্গন্ধময় হতে পারে আমার কোনো ধারণাই ছিল না।
পুলিশ অফিসার তো ওয়াক থু করে বমি করে ফেললেন। লাশগুলো ট্রাকে উঠিয়ে বনানী গোরস্থানে নিয়ে যেতে বলি। আমি সেখান থেকে দ্রুত জিপ চালিয়ে বনানী ছুটলাম। সাপ্লাই ব্যাটালিয়নের সৈনিকরা একটানা কাজ করে 18টি কবর খুঁড়ে রেখেছিল। শেখ সাহেবের পরিবারের লাশগুলো আগে দাফন করা হয়। তাদের এক একটি কবরে শ্মশানমনের সঙ্গে দাফন করা হয়। এই সময় ব্যাটালিয়নের একজন সিনিয়র সুবেদার সেখানে উপস্থিত ছিলেন। শেখ পরিবারে 7 জন সদস্যের কবর আছে বনানীতে। প্রথম কবরটা বেগম মুজিবের, দ্বিতীয়টা শেখ নাসেরের, তৃতীয়টা শেখ কামালের, চতুর্থ কবর মিসেস কামালের, পঞ্চম কবর শেখ জামালের, ষষ্ঠ কবর মিসেস জামালের এবং সপ্তম কবরে শায়িত আছে মাস্টার রাসেল। সব মিলিয়ে ওখানে 18টি কবর রয়েছে। 13 নং কবরটি শেখ মনির, 14 নংটি বেগম মনির, 17 নং কবরে শায়িত আছেন জনাব সেরনিয়াবাদ। বাকিগুলো শেখ মনি ও জনাব সেরনিয়াবাদের বাসায় অন্যান্য যারা মারা যান তাদের। লাশগুলোকে দাফনের পর আমি আমার অফিসে ফিরে এসে এক এক করে নামগুলো আমার অফিস প্যাডে লিপিবদ্ধ করি। রেকর্ডটি বহুদিন ধরে আমার কাছে রক্ষিত আছে। কেউ কোনোদিন খোঁজও করেননি। এছাড়া আর কোথাও এই সমাধিগুলোর কোনো রেকর্ড নেই। সারা রাত ভূতের মতো এখানে ওখানে ছুটে আমার মাথা বনবন করছিল। বনানীতে শেখ পরিবার, শেখ মনি ও সেরনিয়াবাদ পরিবারের দাফন সম্পন্ন হয়ে গিয়েছিল। যদিও সৈনিকদের সূর্য ওঠার পরও কাজ করতে হয়েছিল, আমি ক্যান্টনমেন্ট বোর্ড অফিসারকে নির্দেশ দিলাম তাড়াতাড়ি কজন মালি পাঠিয়ে যেন কবরগুলোকে সুন্দরভাবে ড্রেসিং করে দেয়। আমি আমার অফিসে বসেছিলাম। বঙ্গভবন থেকে টেলিফোনে আবার মেসেজ পাঠানো হলো, শেখ সাহেবের ডেড বডি টুঙ্গিপাড়া পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একটি এয়ারফোর্স হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। আর্মি অর্ডিন্যান্সের একটি প্লাটুন অর্ডিন্যান্স মেজর মহিউদ্দিনের নেতৃত্বে প্রস্তুত রাখলাম। প্রয়াত রাষ্ট্রপতি হেলিকপ্টারের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শামশের আলী। তারা তেজগাঁও এয়ারপোর্ট থেকে বেলা 2:30টার শেষ নাগাদ শেখ সাহেবের লাশ নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে আকাশপথে পাড়ি জমায়। হামলার আশঙ্কায় হেলিকপ্টারটি অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। আকাশযানটি টুঙ্গিপাড়ার আকাশে পৌঁছলে আশেপাশের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ওখানে আগেই পুলিশ পাঠাবার জন্য সংবাদ দেওয়া হয়েছিল। মেজর মহিউদ্দিন পুলিশের সহায়তায় কোনো ক্রমে 15-20 জন লোক জানাজার জন্য জড়ো করতে সক্ষম হয়েছিল। একজন স্থানীয় মৌলভীকে ডেকে এনে শেখ সাহেবের লাশ গোসল করানো হয়। তার গায়ে 18টি বুলেটের দাগ দেখতে পাওয়া যায়। গোসল শেষে পিতার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সূর্যমামা পশ্চিম গগনে হেলে গিয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। তার আগেই দাফন কার্য শেষ করে শমশের হেলিকপ্টার নিয়ে আকাশে উড়ল। জাতির জনককে শেষ বিদায় জানাতে যে কোনো কারণেই হোক টুঙ্গিপাড়ার লোকজন সেদিন সেখানে ভিড় করেনি। যে ব্যক্তি সারা জীবন বাঙালি স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেলেন, তার শেষ বিদায় জানানো হল অতি নীরবে, নিঃশব্দে টুঙ্গিপাড়ার একটি গ্রামে। অগাস্ট অভ্যুত্থানের পরপরই ভারতীয় বাহিনীর হস্তক্ষেপের যথেষ্ট আশঙ্কা দেখা দেয়। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী অভ্যন্তরীণ গোলযোগে ভারতের হস্তক্ষেপ করার একটি বিতর্কিত ধারা রয়েছে। ভারত কেন হস্তক্ষেপ করল না? বিভিন্ন সূত্র মতে তারা আওয়ামী লীগ নেতৃবৃন্দের আহ্বানের অপেক্ষায় ছিল, কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ কেউ সেই আহ্বান করেনি। নেতারা ছিলেন অন্তরীণ। তবে 71 আর 75 কিন্তু এক ছিল না। 75-এ বাংলাদেশের জন্ম ছিল সম্পূর্ণভাবে ভারতের প্রতিকূলে। এসব উপলব্ধি করেই তারা ভুল পথে পা বাড়ায়নি বলে মনে হয়। ব্রিগেডিয়ার মঞ্জুর দিল্লি থেকে ছুটে আসলেন এবং ভারতীয় আশঙ্কার কথা তুলে ধরেন। তাকে বলতে বলা হয়, ভারতীয় 1 ডিভিশন মার্চ করলে চীন 5 ডিভিশন সৈন্য মার্চ করার প্রস্তুতি দিয়েছে। ব্রিগেডিয়ার মঞ্জুর হঠাৎ করেই 15ই আগস্ট দিল্লি থেকে ঢাকা চলে আসেন। তিনি কিভাবে, কার নির্দেশে ওই দিন ঢাকায় আসেন তা আজও কেউ জানে না। পরদিনই তাকে ফেরত পাঠানো হয়। ধারণা করা হয় জিয়ার ডাকেই তিনি সেখানে আসেন। যাই হোক, অতি দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসায় ভারতীয় হস্তক্ষেপের আশঙ্কা দূরীভূত হয়। তা না হলে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের জড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল।
15 আগস্ট পরবর্তী ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থা শান্ত হয়ে এলো বাহ্যিকভাবে, কিন্তু অশান্ত হয়ে উঠল ভেতরে ভেতরে। ক্ষমতার কেন্দ্রবিন্দু তখন বঙ্গভবন। নতুন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ সেখানে বসে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন। তাকে ঘিরে এখন অভ্যুত্থানের নায়কবৃন্দ ফারুক, রশিদ, ডালিম, নূর, পাশা সবাই বঙ্গভবনে স্থায়ী অবস্থান নিয়েছে। আর্টিলারির কামান ও ল্যান্সারের ট্যাঙ্কগুলো বঙ্গভবনের চারপাশের বাইরে স্থাপন করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউল্লাহ প্রায় সকল ক্ষমতা হারালেন। মেজররা ততক্ষণে বঙ্গভবনে জেকে বসেছে। বঙ্গভবন থেকে অফিসে ফিরে এসে ওই দিনই 17 তারিখ বিকেলে শফিউল্লাহ মিটিং করলেন। জিয়া, খালেদ মোশাররফ এবং বাকি 2 বাহিনী প্রধানও সেখানে উপস্থিত ছিলেন। ডিজিএফআই ব্রিগেডিয়ার রৌফও ছিলেন। কিভাবে মেজরদের বঙ্গভবন থেকে ফিরিয়ে আনা যায়? রৌফ বললেন, আমরা যা বলি তাদের কানে তা পৌঁছে যায়। অতঃপর সিদ্ধান্ত হল সবাই শপথ নেবেন বাইরে এই মিটিংয়ের আলোচনার বিষয়বস্তু কেউ কিছুই প্রকাশ করবেন না। তাই হল, কসম খেয়ে মিটিং শুরু হল। অনেকক্ষণ আলোচনার পর সবাই একমত হলেন যে বঙ্গভবন থেকে অনতিবিলম্বে মেজরদের ফিরিয়ে আনতে হবে ব্যারাকে। মজার বিষয়, আল্লাহর নামে সবাই শপথ নিলেও পরদিনই বঙ্গভবনের মেজররা মিটিংয়ের বিষয়বস্তুর সবকিছু পুঙ্খানুপুঙ্খানু জেনে যায়। তারা মুখ টিপে হাসতে লাগল। এই তো কসমের বাহার। 19 তারিখ সকাল 8টায় সেনাপ্রধান শফিউল্লাহ ব্রিগেডিয়ার কমান্ডারদের মিটিং ডাকলেন। ফারুক, রশিদও সেখানে উপস্থিত। শফিউল্লাহ অবস্থা বর্ণনা দিয়ে বললেন যে তিনি ভারতীয় আক্রমণের আশঙ্কা করছেন। অতএব বেঙ্গল ল্যান্সার্স ও ফিল্ড রেজিমেন্টের উচিত তারা যেন দেশের বৃহত্তর স্বার্থে শহর থেকে ক্যান্টনমেন্টে ফিরে চলে আসেন। এই পর্যায়ে একসময় কর্নেল শাফাত জামিল গর্জে ওঠেন, ওরা ফিরে না এলে আমি তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করব, আমি তাদের কোর্ট মার্শাল দাবি করব। মিটিং উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্ত হল। মতলব টের পেয়ে ফারুক, রশিদ বঙ্গভবনে তাদের অবস্থান আরও সুদৃঢ় করল। মিটিং শুরু হওয়ার আগে কর্নেল শাফাত জামিল সেনাপ্রধান শফিউল্লাহর সাথে তার অফিসে আলাদাভাবে ব্যক্তিগত পয়েন্টে মিলিত হন। তার সাথে ছিল তার স্টাফ অফিসার ব্রিগেড হাফিজ উদ্দিন। শাফায়েত উত্তেজিতভাবে শফিউল্লাহকে বলল, স্যার, আপনি জেনে রাখুন এগুলো সমস্ত গন্ডগোলের পেছনে রয়েছে জেনারেল জিয়ার হাত। তার কথা শুনে শফিউল্লাহ হেসে উত্তর দিলেন, শাফায়েত, এই কথাটা বুঝতে তোমার এত সময় লাগলো? আসল অভ্যুত্থান সফল হওয়ার পর এবার শাফায়েত জামিল বুঝতে পারল এই অভ্যুত্থানে তার তো কোনো লাভই হয়নি, বরং শক্তিশালী ব্রিগেড নিয়েও এখনো সে উপেক্ষিত। আসল ক্ষমতা চলে গেছে বঙ্গভবনে মেজরদের হাতে। তাহলে তখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তার কি লাভ হলো? গোস্বায় সে ফোঁস ফোঁস করতে লাগল। খন্দকার মোশতাক আহমেদ বেশ দক্ষতার সাথে দৃঢ় হস্তে দেশ শাসন করতে লাগলেন। বিশ্বের চতুর্দিক থেকে অভিনন্দন বার্তা আসতে লাগল। এমনকি মাওলানা ভাসানীও সরকার পরিবর্তনকে স্বাগত জানিয়ে মোশতাককে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠালেন। মোশতাকের নির্দেশে স্থানীয় শীর্ষ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, আব্দুস সামাদ আজাদ প্রমুখেরা অন্তরীণ হলেন। অবশ্য আওয়ামী লীগ অথবা মুজিব বাহিনী ইত্যাদির পক্ষ থেকে সব রকম প্রতিরোধ ক্ষমতা প্রথম আঘাতেই ভেঙে পড়েছে। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে ওখানে গা ঢাকিয়ে বেঁচে আছেন। একমাত্র টাঙ্গাইলের দিকের কাদের সিদ্দিকী কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেন। কর্নেল লতিফের নেতৃত্বে 2 ব্যাটালিয়ন সৈন্য পাঠিয়ে তাকে সীমান্তের ওপারে তাড়িয়ে দেয়া হয়। বেশ ছোটখাটো কিছু লড়াই সেখানে হয়ে যায় এবং কিছু সৈন্য হতাহত হয়। ইতিমধ্যে মোশতাক আহমেদ জেনারেল ওসমানীকে তার ডিফেন্স উপদেষ্টা নিযুক্ত করেন। মেজর জেনারেল খলিলুর রহমান হন চিফ অফ ডিফেন্স স্টাফ। এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল মেজর জেনারেল শফিউল্লাহর স্থলে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর নতুন চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয় 24শে আগস্ট 1975 তারিখে। সম্পূর্ণ আকস্মিকভাবে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করা হয়। ফারুক, রশিদের চাপেই যেটা ঘটল তা বুঝতে কারও বাকি রইল না। রশিদের মতে এটা ছিল পূর্ব নির্ধারিত। সিভিল মিলিটারিতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ পরিবর্তন করা হল।
16 অক্টোবর বিমান বাহিনী প্রধান AK খন্দকারের স্থলে জার্মানি থেকে ডেকে এনে MG তোয়াবকে এয়ার চিফ বানানো ছিল আরেকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত। জিয়াউর রহমানের গদি দখল ছিল আরও নাটকীয়। 24 তারিখ আনুমানিক বেলা 12টায় জেনারেল জিয়ার ফোন আসলো। তার কণ্ঠস্বর উত্তেজিত। সে আমাকে বলল, হামিদ, কাম হিয়ার জাস্ট নাও। আমি আমার অফিস তখন কি একটা কনফারেন্সে বসেছিলাম। বললাম, একটু পরে আসলে হবে স্যার। তিনি বললেন, শাট আপ, কাম জাস্ট নাও। আমি মিটিং ভঙ্গ করে তার ওখানে ছুটলাম। বলা বাহুল্য, জেনারেল জিয়া আমার কোর্সমেট। তার সাথে অফিসের বাইরে আমার ছিল তুই তোকারির সম্পর্ক, ছিল মধুর এক ধরনের সম্পর্ক। আমি তার অফিসে ঢুকতেই মিলিটারি কায়দায় ডাঁট মেরে গর্জে উঠল, সেলুট প্রপারলি ইউ গাফি, ইউ আর নাও এন্টারিং চিফ অফ স্টাফস অফিস। আমি থমকে গেলাম। সে মুচকি মুচকি হাসতে লাগল। তার হাতে একখানা টাইপ করা সাদা কাগজ। হেসে হেসে আমার চোখের সামনে সেটা নাড়াতে লাগল। বলল, সিট ডাউন, রিড ইট। আমি তাড়াতাড়ি চোখ বুলিয়ে দেখলাম। মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ইস্যুকৃত অফিসিয়াল চিঠি, তাকে প্রধান সেনাপতি করে নিয়োগপত্র। আমি এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করে কংগ্রাচুলেশন জানালাম। চিঠিটা পেয়ে সে প্রথমেই আমাকে ডেকেছে। বলল, হামিদ, বলো এখন কি করা যায়। জিজ্ঞাসা করলাম, শফিউল্লাহ চিঠি পাঠিয়েছে, সে কি জানে? জিয়া বললেন, না, এখনো সে জানে না। বললাম, তাহলে তো তার কাছেও কপি পৌঁছাতে হবে। তারপর অফিসিয়ালি সে হয়তো কয়েকদিন সময় নিয়ে তোমাকে হ্যান্ডওভার করবে। এখন একটু চুপ থাকো। জিয়া বলল, শাট আপ, আমি কাল থেকেই টেক ওভার করব। আমি তাকে বুঝালাম, দেখো, এটা তো তুমি করতে যাচ্ছ না। সরকারের অফিসিয়াল চিঠি তোমার কাছে রয়েছে, তোমাকে তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়াই হয়ে গেছে। সে বলল, তুই এসব বুঝবি না। হি ইজ এ ভেরি ক্লেভার পারসন। তুমি আগামীকাল পুরো ঢাকা স্টেশনের সব ইউনিটের অফিসার ও সৈনিকদের বড় মাঠে একত্র হবার নির্দেশ পাঠাও। আমি দেখলাম মহা সংকট, কিছুতেই তার দেরি সইছে না। কিছুক্ষণ তর্কাতর্কির পর বললাম, ঢাকা স্টেশনের সবগুলো ইউনিট আমার অধীনে নয়, তাই তুমি লগ এরিয়া কমান্ডারকে ডেকে নির্দেশটা দিতে পারলে ভালো হবে। প্রস্তাবে সে রাজি হল। ব্রিগেডিয়ার মাশারুল হক তখন অস্থায়ী লগ এরিয়া কমান্ডার। জিয়া তাকে তৎক্ষণাৎ টেলিফোনে ডেকে পাঠালো। আমি তাড়াতাড়ি জিয়ার অফিস থেকে বেরিয়ে আমার অফিসে ফিরে আসছিলাম। রাস্তা দেখলাম ব্রিগেডিয়ার মাশারুল হকের গাড়ি পথ পথ করে পতাকা উড়িয়ে হেডকোয়ার্টারের দিকে যাচ্ছে। চলন্ত গাড়িতে আমরা কুশল বিনিময় করলাম। পরদিন সকালে ঢাকা ক্যান্টনমেন্টে মহা উত্তেজনা। অফিসার জওয়ান সবাই সিগন্যাল মেসের কমান্ডে সমবেত হয়েছে। কেউ কিছুই জানে না কি ব্যাপার। ঠিক 7:30টার সময় ডেপুটি চিফ জিয়াউর রহমান মঞ্চে এসে হাজির। সবাই অ্যাটেনশন। জিয়া মঞ্চ থেকে চিৎকার দিয়ে গর্জন করে সবাইকে জানিয়ে দিলেন, আজ থেকে আমি আর্মি চিফ অফ স্টাফ। আপনারা সবাই আপনাদের ডিসিপ্লিন ঠিক করেন, তা না হলে কঠোর শাস্তির ব্যবস্থা হবে। বলেই মঞ্চ থেকে নেমে দ্রুত পদে আর তার গাড়িতে চড়ে প্রস্থান। সবাই হতবাক, একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগলো। আমি মুচকি হাসলাম। ওদিকে শফিউল্লাহ এ ব্যাপার সম্বন্ধে সম্পূর্ণ অন্ধকারে। তিনি তখনও কোনো চিঠি পাননি, তিনি কিছুই জানেন না। শফিউল্লাহ আমাকে টেলিফোন করলেন, হামিদ, এসব কি হচ্ছে? কে সব নির্দেশ দিচ্ছে? কার হুকুমে সকালে স্টেশন অফিসার জওয়ানদের মিটিং ডাকা হলো? আমি বহু কষ্টে ব্যাপারটা তাকে বুঝিয়ে মাথা গরম না করতে অনুরোধ করলাম। সে দারুণ বিরক্ত ও অপমানিত বোধ করলেও পরিস্থিতির কারণে পরিবর্তন মেনে নিতে বাধ্য হল। ওই দিন থেকে শফিউল্লাহ আর অফিসেই আসলো না। সেটাই ছিল শফিউল্লাহর অফিসের শেষ দিন। এইভাবে সেনাবাহিনীর নতুন চিফ অফ স্টাফের ঝটিকা স্টাইলে গদি দখল পর্ব সম্পন্ন হল। কোনো বিদায় সম্বর্ধনা, কোনো আনুষ্ঠানিক ডিনার, কিছুরই আয়োজন করা হলো না। জিয়াউর রহমানের সেনাবাহিনীর প্রধান হওয়ার সুবাদে ভবিষ্যতে তার আকাশে ওঠার সোপান তৈরি হয়ে গেল। আলাদিনের যে চেরাগের স্বপ্ন এতদিন ধরে সে লালন করে আসছিল, আজ তা তার হাতে এসে ধরা দিল। 15 আগস্ট জেনারেল জিয়ার জন্য সৌভাগ্যর কাঠি বয়ে নিয়ে আসলো। অগাস্ট অভ্যুত্থান না হলে জিয়ার উত্থান হতো না। বাংলাদেশের ইতিহাসও হয়তো অন্যভাবে লেখা হতো। ফারুক, রশিদকে ধন্যবাদ, তারা জিয়ার জন্য খুলে দিল ভবিষ্যতের এক অবারিত দ্বার।
অপরদিকে জিয়া চিফ অব স্টাফ হওয়ায় খালেদ মোশাররফ শঙ্কিত হয়ে পড়ল। তার স্বপ্ন ভেঙে গেল। তাকে এবং সাফায়েতকে কলা দেখিয়ে মেজররা বঙ্গভবনে ঢুকে পড়েছে। তাদের দুজনেরই অবস্থা নাজুক হয়ে পড়ল। তাদের এখন প্রেস্টিজ পুনরুদ্ধার করার সংগ্রামে লিপ্ত হওয়া ছাড়া আর কোনো পথ রইল না। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত M.A. হামিদ এর লেখা 3টি সেনা অভ্যুত্থান ও না বলা কিছু কথা গ্রন্থটির 3টি সেনা অভ্যুত্থানের প্রথম সেনা অভ্যুত্থান 15ই আগস্ট 75-এর ঘটনা প্রবাহ আমরা পড়ছি। প্রথম অভ্যুত্থানের 2টি অধ্যায় শেষ করে আমরা যাচ্ছি তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।